জি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবিক গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে আরবি ভাষা নিয়ে একদম শুরু থেকে শুরু করছি। আমরা জবরদের পেশ থেকে শুরু করছি। এরও আগে আমরা পড়েছিলাম যে আরবি ভাষা নিয়ে মোটামুটি 4 ধরনের গবেষণা হয়েছে। তার মধ্যে প্রথম হলো যে তাজবিদ, যেখানে আমরা সহিশুদ্ধ কোরআন শিক্ষা যেটা, সেটা হলো তাজবিদ বলি আমরা। এটা হলো স্বরবিদ্যা। আরেকটা হচ্ছে যে রূপবিদ্যা বা শব্দ গঠন বিদ্যা, যে আমরা শব্দ কিভাবে গঠন করব সেটা হলো বলা হয়, আরবিতে বলা হয় ইলমুস সরফ। এরপর হচ্ছে ব্যাকরণ বিজ্ঞান, বা যেখানে বাক্য গঠন করতে হয়, শব্দ এবং শব্দ থেকে বাক্য কিভাবে গঠন করতে হয় সেইটা 3 নম্বরে। আর 4 নম্বর হচ্ছে যে এই তাজবিদ, ইলমুস সরফ, ইলমুন নাহু। এরপর চতুর্থ স্টেপ শুরু হইলো ইলমুল বালাগা আল ফাসাহা, যেখানে সাহিত্য নিয়ে আলোচনা করা হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সাহিত্য বিষয়ে আলোচনা করা হয়, যাকে তাকে বলা হয় ইলমুল বালাগা আল ফাসাহা। আচ্ছা, এবার আসি আমরা যে হরকত এবং অর্থাৎ জবরদের পেশ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, হরকত আমরা সবাই জানি জবরদের পেশকে হরকত বলে। জবরদের পেশ বা দুই জবর দুই বিদের দুই পেশ, এগুলো সবই হলো কি হরকত। তো হরকতের মধ্যে আমরা জানি জবরদের পেশ তিনটাকে একত্র হরকত বলা হয়। যেমন একটা হাতের মধ্যে 5টি আঙ্গুল থাকে, এই 5টি আঙ্গুল নিয়ে এটার নাম হচ্ছে কি হাত। ডান হাত বা বাম হাত। ডান পাশে হওয়ার কারণে হচ্ছে ডান হাত, বাম পাশে হওয়ার কারণে হচ্ছে কি বাম হাত। তাহলে খেয়াল করেন। আচ্ছা, তাহলে যেমন হাত, ডান হাত, বাম হাত, ঠিক এরকম ভাবে আহ আহ, তিনটে জিনিসের সমন্বয় হচ্ছে কি হরকত, অর্থাৎ জবর জের পেশ। এই তিনটাকে একত্রে হরকত বলা হয়। তবে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল নাম আছে। নাম আছে বলতে যেমন জবর একটা নাম, জের একটা নাম, পেশ একটা নাম। তদ্রূপ আরবিতে জবরদের, এগুলো তো আমরা বাংলায় বলি, ফার্সিতে বা হিন্দিতে বা উর্দুতে আমরা জবরদের পেশ বলি, কিন্তু অ্যারবিকে এর একটা নাম আছে। আরবিকে নাম আছে, যেমন তাজবিদওয়ালা যারা সহিশুদ্ধ কোরআন শিক্ষা দেয়, ওনাদের নিকটে একটা নাম আছে। এবং যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করে, অর্থাৎ সরি, যারা এই ব্যাকরণ নিয়ে আলোচনা করে, তাদের একটা পরিভাষা আছে, তাদের একটা নাম আছে। যেমন জবরকে, এই তাজবিদ যেখানে সহিশুদ্ধ কোরআন শিক্ষার মধ্যে তাজবিদকে মধ্যে জবরকে বলা হয় ফাতহা। জবরকে বলা হয় কি, এই যে ফাতহা। আর পেশকে বলা হয় দম্মা, আর জেরকে বলা হয় কাসরা। কিন্তু ব্যাকরণের পরিভাষায় এই পেশকে বলা হয় রফা, জবরকে বলা হয় নসব, আর জেরকে বলা হয় জার। তাহলে রফা দম্মা একই জিনিস, নসব ফাতহা একই জিনিস, জার কাসরা একই জিনিস। অর্থাৎ পেশকে বলা হয় রফা বা দম্মা, জবরকে বলা হয় নসব বা ফাতহা, আর জেরকে বলা হয় জার বা কাসরা। আচ্ছা, এর আগে আমরা পড়েছিলাম এই জবর জের পেশ আসলে আসলো কোথা থেকে, এর উৎপত্তি কোথায়। প্রথমে এই শুরু করি আমরা, যে সাধারণত আমরা জানি আলিফের উচ্চারণ আ, এ আ থেকে জবর বের হয়েছে। জেরের উচ্চারণ, এই ইয়ার উচ্চারণ ই, সেখান থেকে জের বের হয়েছে। পেশের উচ্চারণ ও, সেখান থেকে আহ, ওয়াওয়ের উচ্চারণ ও, সেখান থেকে পেশ বের হয়েছে। তাহলে আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, আর ইয়ার থেকে জের বের হয়েছে। তাহলে একটা মূলত এই হরকত হলো কি আলিফ ওয়াও ইয়া, অর্থাৎ এর হলো মূল অক্ষর। এই মূল অক্ষর থেকে হরকত বের হয়েছে জবর জের পেশ। কথা বুঝতে পেরেছেন? তাহলে মূল হচ্ছে কি জবর, ওয়া আলিফ ওয়াও ইয়া, সেখান থেকে আলিফ থেকে জবর, ওয়াও থেকে পেশ, আর ইয়ার থেকে জের বের করা হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমরা এই জবরদের পেশ কোথা থেকে বের হয়েছে এটা আমরা জানলাম। তারপর আমরা পড়েছিলাম জবরদের পেশকে আরবিতে কি বলা হয়। পেশকে বলা হয় রফা, জবরকে বলা হয় নসব, আর জেরকে বলা হয় জার। আচ্ছা, এবার আসেন যে আমরা আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম আরবিতে সাধারণত আমরা যেখানে, যেহেতু আমরা ব্যাকরণ শিখতেছি, এই গ্রামার শিখতেছি, এই গ্রামারের মধ্যে সবসময় যে এই জবরদের পেশ নিয়ে আলোচনা করা হবে। জবরদের পেশ নিয়ে আলোচনা বলতে জবরদের পেশ নিয়ে আলোচনা, খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করেন যে তাহলে বলতেছিলাম যে পেশকে বলা হয় রফা,
এখন যেই শব্দের শেষকে কথা বলতেছিলাম, ব্যাকরণের মধ্যে সাধারণত সবসময় শব্দের শেষ অক্ষরের জবরদের পৃষ্ঠে আলোচনা করা হয়। যেমন ধরেন ইলমুল বালাগাতি আল ফাসাহাতি, এই এই তিনটে শব্দ, এখানে তিনটে শব্দ মধ্যে একটি বাক্য হচ্ছে। এই খেয়াল করেন, এখানে তিনটে শব্দ, এলেম, বালাগা, ফাসাহা। খেয়াল করেন কথাটা, আমরা সবাই মিউট থাকি প্লিজ। যে খেয়াল করেন, এখানে হচ্ছে ইলমুল ফাসাহা, বালাগাতি আল ফাসাহাতি। ইলম একটা শব্দ, বালাগা একটা শব্দ, ফাসাহা একটি শব্দ। এই তিনটি শব্দ, এই তিনটি শব্দের মধ্যে শেষ অক্ষর ইলমের মধ্যে মিম, বালাগার মধ্যে তা, ফাসাহার মধ্যে তা। তার এই তিনটি শব্দের শেষ অক্ষরের জবর হবে, জের হবে না পেশ হবে, এই বিষয়ে আলোচনা করা হলো এই ব্যাকরণের মধ্যে। আর এই আক্ষেপ শব্দের আগের অক্ষরগুলোতে কি হবে, এই নিয়ে আলোচনা করা হয় ইলমুস সরফের মধ্যে। তো আমরা ইলমুস সরফও শিখবো, ইলমুল বালাগাও, ইলমুল নাহও শিখবো। তবে এখানে আমরা আজকে শুধু শুরু করতেছি আমরা এই ব্যাকরণ দিয়ে, এটা বেশি ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট, বাট এটা একটু বুঝলে পরে এটা বোঝা আসবে। আচ্ছা খেয়াল করেন, তাহলে বলতেছিলাম যে শব্দের শেষ অক্ষরের যদি পেশ থাকে, তাহলে ওই শব্দের নাম হয়ে যায়, পেশকে বলা হয় রফা। রফা, যে শব্দের শেষ অক্ষরে রফা থাকে ওই শব্দকে বলা হয় মারফু। যেমন এই শব্দের শেষ অক্ষরে মিম, এই মিম অক্ষরের পেশ আছে, অতএব এই শব্দকে বলা হয় মারফু বলা হবে। মারফু মানে একটা অবস্থান, মানে পেশের অবস্থানে আছে, জবরের অবস্থানে আছে, অথবা জেরের অবস্থানে আছে। তাহলে খেয়াল করেন যে রফা, নসব, জার, অর্থাৎ রফা বলা শব্দের শেষ অক্ষরে পেশ হইলে ওই শব্দকে বলা হবে মারফু। রফা হলে তাকে বলা হবে মারফু। শব্দের শেষ অক্ষরে জবর হলে ওই শব্দকে বলা হবে মানসুব। নসব, নসব মানে কি ফাতাহা, নসব মানে কি ফাতাহা জবর। তাহলে শব্দের শেষ অক্ষরে জবর বা নসব হলে ওই শব্দকে বলা হবে মানসুব। আর শব্দের শেষ অক্ষরে জের, জেরকে বলা হয় আরবিতে জাররুন, ব্যাকরণে পরিভাষায়। তাহলে শব্দের শেষ অক্ষরে জার হলে তাহলে ওই শব্দকে বলা হবে মাজরুর। আরবিতে লেখা আছে, বাংলায় লেখা আছে, দেখেন এই যে মারফু, মানসুব, মাজরুর। এই যে এখানে আরবিতে মারফু, মানসুব, মাজরুর। আমরা এই আরবি পরিভাষাটা মনে রাখবো, যেহেতু গ্রামার শিখতেছি, অতএব আমাদের এই পরিভাষাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করেন, শব্দের শেষ অক্ষরে পেশ হলে ওই শব্দকে বলা হয় মারফু, মানে শব্দটা পেশের অবস্থানে আছে। শব্দের শেষ অক্ষরে জের হলে শব্দকে বলা হবে মাজরুর। শব্দের শেষ অক্ষরে জবর হলে শব্দকে বলা হবে মানসুব। আচ্ছা, এই ছিল আমাদের গত ক্লাসে পড়া। এবার আসেন, যেমন মুসলিমুন, শেষে পেশ হচ্ছে, এই ধরনের শব্দের নাম হলো মারফু। মুসলিমান শব্দের শেষে জবর হয়েছে, অতএব শব্দের নাম হলো কি মানসুব। মুসলিমিন শব্দের শেষে জের হয়েছে, অতএব শব্দকে বলা হবে কি মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। আচ্ছা, এখন খেয়াল করেন, জবর দুই জবর হোক বা এক জবর হোক বা কোনো সমস্যা নেই, দুই জবর হলেও জবর মানসুব, এক জবর হলেও জবর মানসুব। শব্দের শেষে দুই পেশ হলেও মারফু, এক পেশ হলেও মারফু। পেশ পেশ হোক, দুই পেশ হোক বা এক পেশ হোক। শব্দের শেষে দুই জের হলেও মাজরুর, এক জের হলেও মাজরুর। জের যেটাই হোক, দুইটা হোক বা একটা হোক। তবে এখন কথা হচ্ছে যে শব্দের শেষে এখন জবরও আসে, এক জবর আসে, দুই জবর আসে, এক পেশ আসে, দুই পেশও আসে, এক জেরো আসে, দুই জেরো আসে। আমরা এই সমস্যার সমাধান করি আগে। তো বলেছিলাম, কোন একটা শব্দের মধ্যে যদি আল আসে, কোন শব্দের শুরুতে যদি কি আসে, আল আসে, তাহলে ওই শব্দের মধ্যে কখনোই তানমিন আসবে না, না দুই জবর আসবে, না দুই জের আসবে, না দুই পেশ আসবে। কি আসবে তাহলে? এক জবর, এক জের, এক পেশ। কোন শব্দের শেষ অক্ষরে যদি আল আসে, শব্দের শুরুতে যদি আল আসে, তাহলে ওই শব্দের সম্বন্ধে কখনোই তানমিন আসতে পারে না। বুঝতে পেরেছেন? শব্দের মধ্যে পেশ হলে কখন আল আসলে কখনো কি হবে না, ওই শব্দের মধ্যে তানমিন আসবে না। আর তানমিন হলে অটোমেটিক্যালি তার মধ্যে আল চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? জবর আসলে তানমিন হবে না, তানমিন হলে, সরি, আল হলে তানমিন হবে না, আর তানমিন হলে জবর তানমিন আল হবে না। আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর বলেছিলাম যে সাধারণত আল যুক্ত শব্দ এগুলো হলো কি নির্দিষ্ট হয়, ডেফিনিট হয়। আর ডেফিনিট শব্দের অর্থ মধ্যে বাংলাতে আমরা বলি টি বা টা ব্যবহার করে থাকি, টি বা টা ব্যবহার করে থাকি। যেরকম ভাবে আমরা বলি একটি কলমটি বা কলমটা, লুকটি বা লুকটা।
বুঝতে পারছেন? ইংলিশে আমরা দা ব্যবহার করি, THE। আচ্ছা, আর তানবিনযুক্ত শব্দ হলো অনির্দিষ্ট, ইনডেফিনিট। এর মধ্যে সাধারণত বাংলা একটি বা একজন ব্যবহার করে থাকি আমরা, আর ইংলিশে এ বা এন ব্যবহার করে থাকি। যেমন কিতাবুন একটি বই, মুসলিমুন একজন মুসলমান। সেখান থেকে নির্দিষ্ট হলে কি হবে? আল কিতাবু বইটি, আল মুসলিমু লোকটি, মুসলমানটি। সবাই বুঝতে পেরেছেন কি বললাম? কথা কি ক্লিয়ার? জি স্যার। জি বুঝতে স্যার, পারছি। আলহামদুলিল্লাহ। তানবিন থাকলে সেটা হবে মানে একটি হাল বুঝাবে, থাকলে আর হাল তানবিন যুক্ত থাকলে হলে তানবিন থাকলে আল তানবিন থাকলে আল আল হবে হবে না। না, জি। সেটাই। আচ্ছা, আরেকটা শব্দ জন্ম বলেছিলাম, জন্মগতভাবে যে কোনো শব্দ ওটা তার পেশ যুক্ত হয় এবং কি দুই পেশ হয় জন্মগতভাবে। একটা শব্দ জন্মগতভাবে কি হবে? পেশযুক্ত অনির্দিষ্ট হবে, হবে এবং মারফু অন- হবে, পেশ যুক্ত হবে। মারফু হবে, পেশযুক্ত যেমন হবে। এই শব্দটা কি? একক শব্দ, মিম সিন লাম মিম দিয়ে শব্দ হয়েছে। এখন শব্দের শেষে কি বলবো? পেশ যুক্ত করবো, এটা নর্মাল অবস্থা। তো শব্দের শেষে যদি জবর বা জের হয়, বলেছিলাম ওটা খালি খালি হবে না, শুরুতে কোনো কন্ট্রোলার থাকবে, কোনো অক্ষর সেইখানেই থাকবে। বুঝি না, এখানে এটা একটু বুঝেন না? বুঝিয়ে দেন না উস্তাদ, একটু বুঝিয়ে দেন তো, এটা আমি বুঝিয়ে যেমন দেন। ধরেন, যেমন ধরেন একটা শব্দ, শব্দের কি যারা আমরা সবাই চিনি সেই শব্দটা নেই এখানে। শব্দটা কি? মসজিদুন। শব্দ কি বলেন তো? এটা কি লিখলাম? মসজিদ, মসজিদুন। কি হবে এটা? মসজিদ পড়েন দেখি। মসজিদুন। মসজিদ। মসজিদুন, এই যে পেশ পড়লাম, তাই না? জি, মসজিদ মানে কি? একটি মসজিদ। একটি মসজিদ, মসজিদ। এর মধ্যে আল আসলে কি হবে? আল মসজিদু, আল মসজিদু। তানবিন থাকবে না, তাই না? আল মসজিদে হবে, জি, আল অর্থাৎ থাকলে তানবিন মসজিদই থাকবে হবে। না, মসজিদু। আল মসজিদটি। মসজিদ হলে কি হবে? তানবিন পেশ একটা চলে যাবে, দুই পেশের মধ্যে এক পেশ চলে যাবে, এক পেশ থাকবে, আল মসজিদ হবে। ঠিক আছে? জি, এখন কি করেন? যেটা বলতেছিলাম সেটার মধ্যে থাকি, মসজিদুন। তাহলে একটা শব্দের মধ্যে শেষে হয়তো জবর হবে, না হয় জের হবে, না হয় পেশ হবে, তাই না? জি, জি। জি। তিনটাই তো আছে, জবর জের পেশ, তাই না? হয়তো জবর হবে, আর জবর হতে না পারে জের হবে, আর নয় পেশ হবে। শেষ হবে। এই তিনটার যে কোনো একটা হবে, তাই না? জি, তাহলে নর্মালি কি হবে? এটা জবর পেশ থাকবে, তাই না? জি, জি। নরমালি থাকবে। নর্মালি পেশ থাকবে তার মধ্যে। এখন কথা, জবর কখন থাকবে, জের কখন থাকবে, তাই না? বুঝলাম তো স্যার, তিনটা হয় জবর জের পেশ। এখন পেশ বুঝলাম, পেশ হয় নর্মালি, জন্মগতভাবে পেশ হয়। এখন জবর এবং জের কেন আসে তাহলে? তো শুরুতে কোনো কন্ট্রোলার থাকলে জবর আসে বা জের আসে। যেমন ধরেন একটা কন্ট্রোলার হলো ইন্না, একটা কন্ট্রোলার। ইন্না কি? কন্ট্রোলার। ইন্না একটা কন্ট্রোলার। এই দেখেন, তখন কি হবে? ইন্না মসজিদা হবে, মসজিদান। পেশ থেকে দুই জবর হয়ে যাবে। ইন্না মসজিদা। মসজিদ। মসজিদা। এটার অর্থ কি? ইন্না নিশ্চয়ই, মাসজিদান। নিশ্চয় নিশ্চয়ই একটি মসজিদ মসজিদকে, নাকি? নিশ্চয়ই একটি মসজিদকে। দেখেন, এই যে দেখেন আব্বা যে কথাটা বলেন, তা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার কথাটা খেয়াল রাখছেন। এর দ্বারা কি হয় জানেন? আপনি যদি আমার কথা রেসপন্স করেন, শিক্ষকরা মনে করে এই শিক্ষার্থী আমাকে মূল্যায়ন করেছে, সে আমার কথা পড়াটা মনে রাখছে। আর এইভাবেই শিক্ষকদের দোয়া পাওয়া যায় মন থেকে। জি আমি খুবই উস্তাদ। খুশি হলাম যে আমি বলেছিলাম ক্লাসের মধ্যে, কোন একটা শব্দের মধ্যে জের আসলে তার অর্থের মধ্যে বয়সীনর যোগ হবে, জবর আসলে কে যোগ হবে? কয়কার কে? যেমন মসজিদান, মসজিদকে। জের হলে কি হইতো? মসজিদিন, মসজিদের। মসজিদের। ঠিক আছে? আর জি, পেশ হইলে সাবজেক্টিভ, কর্তার অর্থ হবে, মসজিদ মানে সাবজেক্টেড, মসজিদ, মসজিদ। মসজিদ ইটসেলফ, মসজিদ নিজে। কথা বলছেন? আর মসজিদান হলে মসজিদ কে, এক জবর হোক বা দুই জবর হোক, তাই না? জি, আর মসজিদের মানে মসজিদের। জবর হলে আচ্ছা, কে হবে? আর জের যদি হলে জের হয়? বয়সীনর হবে, বয়সীনর হবে। আবার বলেন উস্তাদ জি, এই একটা কথাটা আবার শব্দের একটু মধ্যে ই জবর করে হইলে বলেন। ওই জবর শব্দের অর্থের মধ্যে, বাংলা অর্থের মধ্যে কে যোগ হবে? যেমন মসজিদা, মসজিদ কে। মসজিদ, মসজিদা, তাই না? হুজুর? দা বা দানে কি হোক, জবর আসুক বা দুই জবর আসুক বা এক জবর আসুক, এর মধ্যে দুই জবর হবে না এক জবর হবে? বলেন তো। মসজিদা। মসজিদা। এক আলিফ টান হবে, একটা আলিফ বাদ একটাই হবে। হবে, মসজিদা। কে ওটা বুঝলাম। হবে এখন এখানে? না, শুনেন, কে? এখানে বলেছিলাম আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। যেহেতু আল নেই, অতএব তানমিন বলবো আমরা। অক্ষর অবস্থায় একদম টান পড়বো না, না টান পড়বো, সে ভিন্ন কথা।
টান আর না টান নিয়ে কিন্তু আমরা এখানে পড়তেছি না, আমাদের মেন জিনিসে ফোকাস করব, গ্রামার এবং অর্থ। এখানে তো শব্দ, এখানে যেহেতু শব্দ আল না। আসে নাই, যেহেতু জি। আল আসলে ইন্না আমি তানবিন করবো, মাসজিদানি হবে স্যার, এটা ইন্না ও মাসজিদা আচ্ছা আচ্ছা, আল ঠিক আছে? আসলে তানবিন হবে না তাই না হুজুর? আর মানে এই একটা জবর তানবিন আসবে। থাকলে আল। আচ্ছা তানবিন হলে আল হবে না, তাহলে এখানে আল আচ্ছা। নেই, অতএব তানবিন করবো। কথা বুঝতে ইন্না পেরেছেন? মাসজিদান, নিশ্চয় মসজিদকে, নাকি? জি, তাহলে খেয়াল করেন, তাহলে ইন্না আসার কারণে কিছু জবর হয়েছে, আর ইন্না না জি। থাকলে কি হইতো? বেশ হইতো। মসজিদুন হইতো, শুধু মসজিদুন, তাই না? জি। মসজিদ। তাহলে নর্মাল অবস্থায় আছে। তাহলে শুরুতে যদি কিসের কোন কন্ট্রোলার আসে, যেমন ইন্না কন্ট্রোলার আসছে, তাহলে কি হয়েছে? এই যে জবর, তাহলে ইন্না এসে মসজিদকে জবর করে দিয়েছে। ওস্তাদ, তাহলে তো কন্ট্রোলার গুলো সম্পর্কে জানতে হবে আগে, কন্ট্রোলার কি কি? দ্যাটস ওয়াই উই আর হিয়ার। এই জানার জন্য তো আমরা এই ক্লাসে আসছি, তাই না? এটা জি। শিখাবো ইনশাআল্লাহ। এটাই আচ্ছা, বুঝতেছিলাম না ওস্তাদ, যে এটাই এখানে তো আমরা মনে এখানে, আসছে, আরো আরো শব্দ আসতে পারে, তাই না ওস্তাদ? যেমন এই যে যে বি বি পড়লাম, বি, হ্যাঁ। বি মসজিদিন অর্থ কি? বি মানে সাথে বা দ্বারা। আচ্ছা। এই দেখেন, তাহলে বি এসে কি করছে? মসজিদকে জের করে দিয়েছে, তাহলে বি একটা কন্ট্রোলার। তার মানে বির মসজিদের সাথে জের সাথে, হবে। মসজিদের সাথে নাকি? হ্যাঁ, মসজিদের সাথে। ওস্তাদ জি, জেরের সাথে কি জের আসবে না, বির সাথে কি জের আসবে? হ্যাঁ, বি একটা শুধু বি না, আরো শব্দ আছে, আরো অক্ষর আছে, তার মধ্যে একটা হচ্ছে বি। বুঝতে পারছেন? আর ওইটা ইনের সাথে আসছে, আর বি ইনের সাথে পড়াতে হারফুজার না, তা। বিয়ের পরে কথা শুনেন, কথা শুনেন, ইসমকে জম আমি মসজিদ। শুধু আমি শুধু বলতে চাচ্ছি যে একটা শব্দ একক ভাবে আসবে, তার শুরুতে যদি কিছুই না থাকে তাহলে পেয়ে যুক্ত হবে। আর যদি কিছু থাকে তাহলে জবর হতে পারে বা জের হতে পারে, এটাই তো কথা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিছু থাকলে জবর হতে পারে, জের হতে পারে, জবরের কন্ট্রোল থেকে জবর হবে, জেরের কন্ট্রোল থেকে জের হবে, আর কিছুই না থাকলে পেশ হবে। জি, এটা বোঝা যাচ্ছে। কথা এই বুঝতে বুঝতে পেরেছেন সবাই? পারছি ওস্তাদ জি। জি নর্মাল জি অবস্থায় পেশ হবে, কন্ট্রোলার থাকলে জবর বা জের হবে। জি। যেমন ধরেন একজনের গাড়ি অ্যাক্সিডেন্টে পা একটা নাই, না গাড়ি অ্যাক্সিডেন্ট বাদ দেন, একজনের পা একটা নাই, তাহলে সে নর্মাল মানুষ, জন্মগত অবস্থায় আছে। না, না। এখন কথা হচ্ছে, তাহলে পা একটা গেল কই? কোনো তো কারণ আছে যে কারণে পা নাই, তাই না? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বা পায়ে সমস্যা হয়েছে, কেটে ফেলেছে, হোয়াট এভার, যাই হোক কিছু একটা হয়েছে, তাই না? কারণ সে ব্যক্তি নর্মাল অবস্থায় নাই। নর্মাল অবস্থা হলে তার দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, এগুলো থাকবে। এখন একটা পা নাই বা একটা হাত নাই, তার মানে কি সে নর্মাল অবস্থা নাই? তার কোনো কোন কারণ আছে শুরুতে, তো একটা শব্দ নর্মালি পেয়ে যুক্ত হবে। তবে কোনো কারণ যদি থাকে শুরুতে, তখন শুরুতে কারণ থাকবে, কারণ সবসময় শুরুতে থাকবে, তখন কি হয়? যে জের বা জবর হয়। জবর বা জের হবে। জি, কোনো কারণ থেকে জবর বা জের হবে। ওস্তাদ জি, এখানে যে উদাহরণটা দিলেন, জি, ওস্তাদ জি এখানে যে উদাহরণটা দিলেন, এই যে সাইয়া রাতুল, এটা, তারপরে কলামুন, কলামুন কিতাবুন। মানে এটা এটা কি, এটা তো এগুলো এটার সব মতো হইলো না, এটা তো উম এগুলো সব জন্মগত ভাবে আছে। হ্যাঁ, নর্মাল এবং অবস্থায় আছে এগুলো। শেষের অক্ষরে তো দুই পেশ আছে, ঠিকই তো আছে। জি, আচ্ছা আচ্ছা, তো না জন্মগত ভাবে মনে আছে। প্রশ্নটা বের করেন, মনে কি প্রশ্ন হবে সেটা বলেন। এই যে জবর যে যুক্ত হলে, এই যে এখানে যে লিখলেন যে পেশ যুক্ত হলে তবে জবর বা যে যুক্ত হলে অবশ্যই এর শুরুতে কন্ট্রোলার থাকবে, জি, যে তাকে জবর বা জের করে দিচ্ছে। যেমন এই যে এখানে জের করে দিচ্ছে, ও মানে এখানে জের করে আহা, দিচ্ছি, সেই কিভাবে দিলে সেটা এখানে সেই উল্লেখ নেই, তাই না? এটা সেইটা শুধু, লেখেন নাই, এটা শুধু সেইটা নর্মাল লেখেন অবস্থায় নাই। আছে। আপনি নর্মাল অবস্থাটা দিচ্ছেন, জন্মগতটা দিচ্ছেন, কিন্তু জি, ওইটার ওই কথা কন্ট্রোল বলতেছি আসলে যে, জবর বা জের ওইটা দেই না এখানে, তাই না? জি জি সেটাই আচ্ছা, বলতেছি। এটাই ওটা তো এখন পড়াই না ঠিক আলোচনা এটা আছে। দিলে করতেছি। আমাদের ক্লিয়ার হয়ে যেত উস্তাদ জি। এখন তো দিয়ে দিলাম, এখন তো বুঝতে পেরেছি। জি, এখন জি, যেটা আলোচনা করছে সেটাই তো এটার অংশ। সেটা এটার অংশ। যেমন আচ্ছা মসজিদ বাদ দিই,
এখান থেকে কলম নিয়ে আসে বা কিতাবে নিয়ে আসে, কিতাব তো আছে উপরতে, কিতাব নিয়ে আসে, এখানে কি দিলাম কিতাব, জি কি হলো এখন কিতাবুন নর্মাল অবস্থায় আছে না? জি জি এখন আমি শুরুতে ইন্না নিয়ে আসলাম, নাকিতা নাকিতা বু হবে নাকি নাকিতা বু কিতাবা নাকি কিতাব ইন্না একটা জবরের কন্ট্রোলার, ইন্না জবরের কন্ট্রোলার, তাহলে কি হবে এখানে ইন্না কিতাবা, কিতাবা কিতাবা ইন্না জি কিতাবা বাংলা কিতাবা বললে ইন্নার ধ্যান হবে সাথে উস্তাদ। কি জবর হবে উস্তাদ জি? তখন কি হবে ইন্না কিতাবা হবে। কিতাবা জি এখানে ইন্না কিতাবা উস্তাদ জি এখানে তো পেশ ছিল, তো এখানে জবর আসবে কেন? এই যে কন্ট্রোলার শুরুতে আসছে নর্মাল অবস্থায় কন্ট্রোলার নেই। আসছে ওই জন্য ইন্না কন্ট্রোলার আসছে ওই উপরে জন্য। ইন্না নোডের উপরে যে জবর আসছে সেই জন্য কি লাস্টে যে জবর যোগ হবে? এই ইন্না শব্দ জবর থাক না নন হোয়াটএভার যাই থাক, এই ইন্নার শব্দ যদি আসে তখন পরে শুধু আচ্ছা জবর যুক্ত হবে। আচ্ছা আচ্ছা, এই তো ক্লিয়ার হইলো উস্তাদ জি, জি বুঝতে ইন্না পেরেছি। কিতাবা আমরা জেরের কন্ট্রোলার, যেমন আপনার জেরের কন্ট্রোলার নিয়েছে, যেমন মিন একটা কন্ট্রোলার, মিন মানে থেকে বা হতে, মিন মানে কি থেকে বা হতে। থেকে বা হতে মিন কিতাবা কিতাব হতে মিন কিতাবা মিন কিতাবা মানে মিন কিতাবিন, কিতাবি না হবে। মিন কিতাবি হবে। মিন মিন কিতাবা কিতাবিন ও যে জবর জি মিন কিতাবিন কিতাব থেকে, কিতাব থেকে বা হতে, কথা বুঝতে মিন পেরেছি? জি জি উস্তাদ জি লাস্টেতে মিন কিতাবিন, মানে এটা মনে রাখতে হবে যে মিনের সাথে জের আসবে। জি ওইলা আমি মনে করে দেবো ইনশাল্লাহ। শুধু একটা এক্সাম্পল মনে রাখেন, নর্মালি একটা শব্দ পেয়ে যুক্ত হবে, তবে কন্ট্রোলার আসলে জবর বা জের হবে। কন্ট্রোলার অনেক হবে হয়তো। অনেক কন্ট্রোলার আর আছে, সেই জি কন্ট্রোলার উস্তাদ মুখস্থ জি করে দেবেন, এটা আমার দায়িত্ব। আমার একটা প্রশ্ন উস্তাদ জি, জি যেটা হলো যেমন আল থাকলে তানবিন হবে না, তাহলে যদি আল আসে তখন আল কিতাব হবে? তখন হবে কি, চমৎকার প্রশ্ন। কিতাব এখানে এখানে বলে আল মিনাল কিতাব কিতাবি, এখানে বলে মিনাল কিতাবি কিতাবি হবে, তখন মিনাল আচ্ছা কিতাবি, কথা বুঝতে পেরেছেন? জি আল জি আসে শব্দ, তাহলে কি হবে মিনাল কিতাবি, বিন হবে না তখন, ও বি আচ্ছা অথবা ইন্নাল কিতাবা হবে। ইন্না থাকলে জবর হবে তাই না তখন হবে হুজুর? ইন্নার পরে যে আল আসে, ইন্নার পরের শব্দ যদি আল যুক্ত, তখন আল কিতাবি হবে, আর এই আচ্ছা কিতাবা হবে। আর আল না আসলে ইন্না কিতাবান হবে। বুঝতে ইন্না পেরেছি। কিতাব আচ্ছা ক্লিয়ার সবার কাছে? জি জি উস্তাদ জি উস্তাদ এখন ক্লিয়ার হলে পরে আমাদের মনে এখন থাকে না, clear তারপরে হলে উদাহরণ পরে এগুলো এটা দিতে হবে। এখন এটা ভুলে গেল, সমস্যা নেই, এখন এটা আপনাদের মনে আমি করাই দেবো ইনশাল্লাহ। পরে আবার তো যখন আমরা নিজেরা প্র্যাকটিস করব তখন বোঝা যাবে যে কতটুকু, এখন তো আপনার বুঝে প্র্যাকটিস, যাচ্ছি। আপনার প্র্যাকটিস আমি করে দেবো ইনশাল্লাহ। শুধু এতটুকু মনে রাখেন, নর্মালি একটা সাথে পে যুক্ত হয়, তবে কন্ট্রোলার আসলে জবর বা জের হবে, এতটুকু মনে রাখেন। কন্ট্রোলার আসলে জের অথবা জবর হবে জি আচ্ছা, এবার আসি তাহলে। তারপরে তাহলে একটা শব্দ এগিয়ে আরেকটা বলেছিলাম যে জবরদের পেশকে একাত্রে কি বলা হয়? হরকত কান হরকত হরকত বলে। হরকত বলা হয়, তাই না? এই হরকত জবর কোথা থেকে বের হয়েছে? আলিফ আলিফ থেকে। থেকে থেকে জের ইয়া ইয়া থেকে থেকে। ইয়া ইয়া থেকে থেকে আর পেশ ওয়াও থেকে ওয়াও ওয়া থেকে থেকে। ওয়াও থেকে। তাহলে এই জবরদের পেশ কোথায় আসে? শব্দের শেষে, তাই না? শব্দের শব্দের শেষে শেষে। মুসলিমিন মুসলিমিন। তাহলে এই শব্দের শেষে কখনো জবর হচ্ছে, পেশ হচ্ছে, কখনো জবর হচ্ছে, কখনো জের জের হচ্ছে। হচ্ছে। জের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের নাম হলো কি এআরব। কি বলে? এরাব। আরব শব্দের শেষ আরব অক্ষরে যে পরিবর্তন হয়, শব্দের যে লেখা আছে এরাব স্ট্যাটাস বা এরাব, বলা হয় আরব শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে। আচ্ছা কি কি পরিবর্তন হয় কি বলেন তো? কখনো পেশ হয়, কখনো জবর হয়, কখনো জের হয়, জবর হয় কখনো জের হয় তাই না? তাহলে এই জি পরিবর্তনকে একাত্রে বলা হয় কি এরাব। আরব পরিবর্তন আরব কিসের মাধ্যমে হয়? জের জবর পেশের মাধ্যমে পেশের এই মাধ্যমে। তিনটাকে একাত্রে কি হরকতের বলা হয়? মাধ্যমে হরকত 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 বলা হয়। তাহলে শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হচ্ছে। জি তো কখনো বলছিলাম যে এগুলো হচ্ছে জবরদের পেশে গেলে কি ডুপ্লিকেট, আসল কে? আলিফ ওয়াও ইয়া আলিফ আলিফ ওয়াও ইয়া। ওয়াও ইয়া তাহলে শব্দের শেষে আলিফ কখনো ওয়া ইয়া পরিবর্তন হরকতের মাধ্যমে হয়, তো কখনো হরফের মাধ্যমে, অর্থাৎ হরফের আলিফ ওয়াও মাধ্যমে ইয়ার মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? জি জি তাহলে এরাব কয় প্রকার? দুই প্রকার তিন দুই প্রকার প্রকার কি কি? দুই প্রকার
হরকতে হরকত আর মাধ্যমে আর হলো হরফের মাধ্যমে এরা বয় হরকতের আপুরা মাধ্যমে, এরা বয় আপুরা হরফের মাধ্যমে। আপুরা একটু স্টপ প্লিজ, উস্তাদকে একটু বলতে দিন, পরে আমরা না একটু বলে, আগে উস্তাদেরটা শুনে নিই প্লিজ, জি জি ডোন্ট মাইন্ড, জি জি ডোন্ট ঠিক মাইন্ড, আছে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম উস্তাদেরটা এরাব শুনে বলা হয় নিই। কাকে? শব্দের শেষে পরিবর্তনকে। শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয় অর্থাৎ জবরদের পেশের মাধ্যমে হয়, কখনো হরফের মাধ্যমে হয় অর্থাৎ আলিফা ও ইয়ার মাধ্যমে হয়। কথা বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, তাহলে এটা শুধু মনে রাখেন, আর কিছু মনে রাখতে হবে না। এখন এগুলো ভুলে গেলেও কোন আক্ষেপ নেই, এগুলো আমি আপনাদের মনে করে দেবো ইনশাল্লাহ। এখন আসেন, এ পর্যন্ত যা পড়েছিলাম সব ফেলে দিই। এখন একটা জিনিস পড়বো আমরা প্রতিদিন কত কথাই না বলি, তাই না? কত কথা বলি বলেন তো? আমি তো ক্লাসে আসিই না, আজকে অনেকদিন পর আবার আজকে আসছে। শুনেন, আমরা কত কথা জীবনে বলি না? ভালো মন্দ জি খারাপ গালি টালি যত কিছু আছে, শুধু আমি আর আপনি না, সারা পৃথিবীর মানুষ, যারা মুসলমান যারা নন মুসলিম তারা সবাই, এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম শেষে কিয়ামতের আগে যে লোকটি আসবে এবং আর স্বয়ং আল্লাহ নিজে যে কথা বলে, এই কথাগুলোর মধ্যে এগুলোকে কি বলা হয়? শব্দ বলে। শব্দ থেকে তো বাক্য হয়, তাই না? শব্দ, জি শব্দ থেকে বাক্য গঠন হয়, তাই না? জি জি তাহলে এই শব্দকে বাংলায় বলা হয়, বাংলা শব্দ বলে, ইংলিশে কি বলে শব্দকে? ওয়ার্ড ওয়ার্ড আর আরবিতে বলা হয় কালিমা। কালিমা কালিমা ওয়ার্ড শব্দ সেম থিং, একই জিনিস। কথা বুঝতে পেরেছেন? হুম। এখন এই শব্দ যদি আমরা একটা ভাগ করি তাহলে আমরা আরবিতে কথা বলতে পারবো, আরবি অর্থ বুঝবো। শব্দ সাধারণত তিন প্রকার হয়ে থাকে। শব্দ সাধারণত কয় প্রকার হয়ে থাকে? তিন তিন প্রকার। প্রকার হয়ে থাকে। শব্দ তিন প্রকার আমরা পড়ছি না? এই যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। নাউন, ভার্ব আর কি? প্রিপজিশন। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ নাউনেরই প্রকার। ও প্রিপজিশন নাউন, ভার্ব, প্রিপজিশন। ভাত নাই তো। বুঝতে পেরেছেন? ভার্ব নাউন, নাউন ভার্ব, প্রিপজিশন। ভার্ব এটা প্রিপজিশন শব্দ, এর হরফ। ভার্ব এটাও শব্দ, কিন্তু দিস ইজ ডিফারেন্ট দ্যান এসিম। নাউন, নাউন এটা শব্দ কিন্তু ভার্ব থেকে ভিন্ন জিনিস। ভার্বও শব্দ কিন্তু এটা নাউন থেকে ভিন্ন জিনিস। তদ্রূপ প্রিপজিশন এটাও কি ভার্ব থেকে ভিন্ন একটা জিনিস। কথা বুঝতে পেরেছেন? তাহলে তাহলে শব্দ আরবিতে উস্তাদজি, জি, তাহলে আরবিতে কালিমাকে 3 ভাগে ভাগ করা হয়, বাংলাতে যেরকম 5 ভাগে, ইংরেজিতে যেরকম 8 ভাগে, এইভাবে 3 ভাগে ভাগ করা হয়, তাই না? ওই 8 ভাগ 3 ভাগ যাতে সব হলো ইয়ের মধ্যে আসে। ওই ভাগ যারা গুলো মূলত 3 ভাগে, আরবিতে 3 ভাগে ভাগ করে, আরবিতে ইংলিশে 8 ভাগে, বাংলায় 4 ভাগে, 5 ভাগে ভাগ করে, একই জিনিস। এই জি আরবিতে 3 ভাগে ভাগ করে এগুলোকে। জি একটা হলো নাউন, যেটাকে আরবিতে বলে ইসিম। একটা হলো ভার্ব, এটাকে আরবিতে বলা হয় ফেল। একটা হলো প্রিপজিশন, হরফ, যেটাকে আরবিতে বলা হয় হরফ। হরফ, বুঝতে পেরেছেন? তাহলে জি শব্দ জি কয় প্রকার হলো আরবিতে? 3 প্রকার। তিন কি কি? প্রকার। ইসম, ফেল, হরফ। ওটা তো বললাম, কিন্তু বাংলা দেখেন, আমি একটু সবাইকে একটা রিকোয়েস্ট করি প্লিজ, যারা ক্লাসে আছেন, আমরা গদ বাদে গ্রামার শিখবো না। আপনি ইসিম ফেল হরফের পরিভাষা ভুলে যাই আমরা। আমরা আসলে আমাদের জানা উচিত আমরা কি পড়তে আসছি এখানে, আসলে কি চাই আমরা এখানে। আপনার বইয়ের মধ্যে পড়বেন সিম্পল হরফ, যেখানে শুরু যাবেন সেখানে সিম্পল হরফ দিয়ে শুরু করবে। বাট হোয়াট ইজ দিস? প্র্যাকটিক্যালি আমরা কোনটাকে সিম বলি, কোনটাকে বার বলি, কোনটাকে হরফ বলি, উই হ্যাভ টু নো দ্যাট। এগুলো আমাদের চিনতে হবে। জি জি, এইটা আমাদের জানতে হবে। এটা যদি না জানি তাহলে কিন্তু গ্রামার নাথিং। গ্রামার বলতে দিস ইজ নট ইসলাম, দিস ইজ বকওয়াস থিং। বুঝতে পেরেছেন? শুধু আমরা গ্রামার জানার জন্য কি, আমরা ইসলাম কোরআন হাদিস জানার জন্য গ্রামার শিখতেছি। অতএব আমাদের ফোকাস ঠিক রাখতে হবে, আসলে আমরা কেন এসেছি, কি করতেছি আমরা। এর সিম্পল হরফ এটাই আমি পড়াবো, কিন্তু জিনিস আমাদের মনে রাখতে হবে আসলে জিনিসটা কি। তাহলে ইসলিম হলো কি নাউন, যেটাকে আপনি একজন নাউন, আমি একজন নাউন, আল্লাহ নাউন, রসুল নাউন, আসমান জমিন নাউন। এগুলো নাউন আর ভার্বের পার্থক্য আমাদের বুঝতে হবে। নাউন জি এবং ভার্বের পার্থক্য কি কি বলতে হবে আমাকে বলেন দেখি, শুনি। এটা তো আর এই আরবি না, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ ভার্ব। নাউন তো হলো কোনো কিছু নামকে বোঝায়, আর ভার্ব হলো ক্রিয়া, যেটা দিয়ে কাজ করা বোঝায়। চমৎকার। নাউন কোন একটা জিনিসের নাম, জি মানুষের হোক, অমানুষের হোক, পশুর হোক, পাখির হোক, সমুদ্রের অর্থাৎ কোনো দুই কিছুর চোখে যা কিছু নামকেই দেখি, নাউন বলে। জি কোনো দুই কিছুর চোখে যা নামই কিছু হলো দেখি, যা নাউন। ধরতে পারি, স্পর্শ করতে পারি, দ্যাট ইজ নাউন, তাই না? জি সবই নাউন। আর নাউন আর ভার্বের মধ্যে একটু পার্থক্য আছে।
আমরা জানি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটি কাল পড়ি আমরা। অতীত, বর্তমান, একটা কি ভবিষ্যৎ। 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 বুঝতে পেরেছেন? তিনটি কাল আমরা পড়ি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভার্বের মধ্যে এই তিনটার কোন একটা কাল পাওয়া যাবে, কিন্তু নাউনের মধ্যে তিনটার একটাও পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? ইসিমের মধ্যে পাওয়া যাবে না। যেমন একটা এক্সাম্পল দিই আমি, জি ঘুম। ঘুম, ঘুম বললে কি বোঝা যায়? ঘুমিয়েছি, ঘুমাচ্ছি বা ঘুমাবো। কিন্তু এটা এটা তো ইয়া বুঝাচ্ছে উস্তাদ যে এটা তো ক্রিয়ার মধ্যে, এটা তো ঘুমাচ্ছে নাকি? আমি ঘুমাচ্ছি তো বলি না, আমি জাস্ট বলছি ঘুম। ও আচ্ছা। ঘুম বললে কি ঘুমাচ্ছে বোঝা আসে? না 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 না। ঘুমিয়েছি বুঝে আসে, ঘুমাবো বুঝে আসে? হুম। না। ঘুম, দিস ইজ এ নাউন। আচ্ছা আচ্ছা যদি বলি উস্তাদ জি, আমি ঘুমাচ্ছি, বুঝতে পেরেছি। যদি বলি ঘুমাচ্ছি, ঘুমাবো বা ঘুমিয়েছি, জি তখন হবে লাগে ক্রিয়া। তাহলে যাবে। তখন হবে ক্রিয়া। এটা তখন কনসোনেন্ট হবে। তখন হবে তখন হবে ক্রিয়া। ক্রিয়া। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছি উস্তাদ জি, অনেকটা ফাইন, এক্সিলেন্ট। জি। আর ঘুম, দিস ইজ নাউন। খাওয়া, খাওয়া বললে কি বোঝা আসে? খেয়েছি, খাচ্ছি বা খাবো। না, খাওয়া। শুধু খাওয়াটা হলো কি নাউন। যদি বলি খাচ্ছি, প্রেজেন্ট নাউন। খেয়েছি, পাস্ট প্রেজেন্ট ভার্ব। খেয়েছি, পাস্ট ভার্ব। খাবো, ফিউচার ভার্ব। জি 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 জি। কথা বুঝতে পেরেছেন? জি খাচ্ছি, খেয়েছি, খাচ্ছি বা খাবো, ভার্ব এটা। কিন্তু খাওয়া, খাওয়া একটি নাউন। নাও। বুঝতে পেরেছেন? কাজের নাম। জি, কাজের নাম। কোন কাজের মধ্যে অ্যাকশন থাকবে, কোন জি কর্তা থাকবে, মানে কিছু অতীতে হয়েছে, হচ্ছে বা হবে, এরকম করে কিছু থাকবে যে কোনো কাজের মধ্যে। কিন্তু নাউনের মধ্যে গেলে থাকে না। নাউন শুধু নামটা। খাওয়া একটি নাম, ঘুমানো একটা নাম, চিন্তা করা একটি নাম, কোনো কোন একটি কিছুর জিনিস নাম মাত্রই তো নাউন, নাম এখন মাত্রই বুঝলাম। নাউন। নাম মাত্রই নাউন। সেটা মানুষের হোক, পাখির হোক, পশুর হোক, জঙ্গলের হোক, আসমানের হোক, যা হোয়াট এভার, কোনো জিনিসের নামই হলো কি নাউন। আর কোন ক্রিয়াকে বলা হয়, কোন অ্যাকশনকে বলা হয় কি ক্রিয়া, কাজ। ভার্ব। আর হরফ, প্রিপজিশন কি জিনিস? প্রিপজিশন যেমন বলি থেকে, প্রিপজিশন বলা হয় থেকে, হতে, পর্যন্ত। খেয়াল করেন, ভার্ব আর নাউনের একটা সহজ সংজ্ঞা খেয়াল করেন। যে শব্দ বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, সেটা হলো নাউন এবং ভার্ব। কি বললাম? যে শব্দ উচ্চারণ করার সাথে সাথে অর্থ বুঝে আসে, সেটা নাউন এবং ভার্ব। তবে অর্থের মধ্যে সময় মেনশন করা থাকলে ভার্ব, সময় মেনশন না করা থাকলে নাউন। আচ্ছা। বুঝতে পেরেছেন? যেমন বললাম আল্লাহ, এটার মধ্যে কি সময় মেনশন করা আছে? জি না নাউন। কিন্তু নাউন। জিনিসটা কি বুঝতে পেরেছি আমরা? হোয়াট ইজ দিস আল্লাহ? জি আল্লাহ জি বাস, সৃষ্টিকর্তার নাম। বলার সাথে সাথে বুঝে আসছে আমাদের। খেয়েছি, অর্থ বুঝে আসছে। খেয়েছি অর্থ সবাই বুঝতে পেরেছেন? বুঝতে জি। পেরেছি এটা ফেল, তবে এটা হলো ফার্স্ট। বাস, দেখেন বলার সাথে বুঝে আসছে, কিন্তু আমাদের সময় মেনশন করা আছে পাস্ট, অতএব বারবিরা। যদি বলি খাওয়া, খাওয়া নাউন। 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 ইসেম। অর্থ কি বুঝে আসছে? খাওয়া মানে কি বুঝে আসছে? জি কিন্তু যদি বলি হতে, থেকে, এগুলোতে হ্যাঁ, পরিপূর্ণ অর্থ দেয় না। এগুলো বলার সাথে যে অর্থ বুঝে আসে, বা কিসের থেকে, হতে কিসের, মধ্যে, উপর, নিচে, হোয়াট ইজ অন্য দিস? কিছুর উপর নির্ভর করতে হয়, যে অন্য হ্যাঁ, কিছুর সাথে এড হলে তাহলে তারপরে গিয়ে ভার্ব আর নাউন বলার সাথে সাথে বুঝে আসে, কিন্তু প্রিপজিশন বলার সাথে সাথে বুঝে আসে না। এটা বুঝতে হলে অন্য শব্দ বা বাক্যের সহযোগিতা নিতে হয়। নিতে হয়। জি তাকে বলা হয় কি, যে শব্দ অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য জিনিসের সহায়তা নেয়, সাহায্য নেয়, তাকে বলা হয় হরফ বা প্রিপজিশন বা বা পার্টিকেল। আর বাংলা বলি অব্যয়। আর যেটা কারো সহযোগিতা নেয় না, নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটা হলো কি নাউন এবং ভার্ব। এই নাউনকে আরবিতে বলা হয় এসিম, ভার্বকে বলা হয় ফেল, আর পার্টিকেল বা প্রিপজিশনকে বলা হয় আপনার হরফ। হরফ মানে আলফাবেট না, অর্থাৎ প্রিপজিশন যেটাকে বলি আমরা। আলফাবেট মানে এবিসিডি। আর প্রিপজিশন বলতে, প্রিপজিশন বলে অফ, ইন,
বুঝতে পেরেছেন? তারপরে আউট, অ্যাবোভ, অন, ইন, বিহাইন্ড, বুঝতে পেরেছেন? ওভার, জি অনেক কিছু আছে এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আপনার প্রিপজিশন। এগুলো হচ্ছে কি হরফ, বা আরবিতে বলে কি হরফ, হরফ মধ্যে অক্ষর না, বলতো ওই প্রিপজিশন গুলো, ইন, অফ, আউট, বিহাইন্ড, বিনিথ, বিসাইড, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে কি হরফ বা প্রিপজিশন, এগুলো কিন্তু অ্যালফাবেট না। তাহলে পার্থক্য, জি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি এখানে। প্রিপজিশন, জি তাহলে আমরা কালের শব্দ কয় প্রকার, তিন ধরনের শব্দ আমরা মুখে উচ্চারণ করি। কিছু আছে নাউন, কিছু ভার্ব, তো কিছু পার্টিকেল। পার্টিকেল বা হরফ, কথা বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, আমরা আজকে পড়া পড়ে ফেলেছি অলরেডি। আজকে ওস্তাদ already যদি পড়ে এগুলি ফেলেছি, শুধু একটা একদম ডেফিনেশনটা দিবেন না ওস্তাদ জি? কি জি স্যার, নাউনের বেশি পড়লে ডেফিনেশনটা আবার মনে থাকবে, থাকবে না, কম ভার্বের কম পড়লে মনে ডেফিনেশনটা থাকবে। থাকবে। কিছুই ওস্তাদ বুঝলাম জি না, ঠিকই এক্সাম্পল আছে। কিছুই বুঝলাম না, বলেন দি আবার শুনি। স্যার বললেন, বললাম যে কি যে কম না, করে একজন বলেন প্লিজ, একজন, জি। বলেন আপু। নাসরিন সুলতানা বাবা বলেন। বলতেছিলাম হ্যাঁ, না বললাম আপু স্যার যে কম করলে আর কি, মানে আমাদের মাথায় একটু ঢুকবে, বেশি পড়লে আবার তো চলে যায়। কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া নেই, আমি বলছি না, জি স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা কমায় গ্রামার কমায়। শুরু করেছি, নিজের সাথে হুম। কমিটমেন্ট, আমি হারিয়ে যাব না, কিন্তু আপনারা না হারিয়ে যান, আমার ক্লাস সাথে হ্যাঁ, থাকবেন। ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন আমরাও মানে যাতে হারাই। কম খাও ভালো, খাও ভালো, হ্যাঁ খাও ওস্তাদ জি ভালো, এটা খাও ভালো। বুঝতে পেরেছি। এখন ওই যে নাউনের ডেফিনেশন গুলো নিচে তো আবার এইগুলো দিয়ে দিবেন না ওস্তাদ জি? এই যে কিভাবে দেওয়া যুক্ত আছে, জি এই যে ডেফিনেশন করলে দেওয়া আছে, পরে? জি আমার একটা প্রশ্ন ওই যে স্যার ও, দিয়ে দিবে, গ্রুপে দিয়ে দিবে। যা ও, বললাম এখানে দেওয়া আছে, আমি এখন আপনার আচ্ছা গ্রুপে আচ্ছা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, গ্রুপে আমি আচ্ছা। দিয়েছি, আপনার পড়ে নেবেন, ঠিক আছে? ওস্তাদ এখন জি আমরা গ্রুপে কি আমার নাম আছে ওস্তাদ জি? আমি আনোয়ার আক্তার, আমাকে আগে করছিলাম কিন্তু ক্লাস করতে পারিনি, অসুস্থ ছিলাম। লিঙ্ক এখন আমাকে আপনার দিবেন। যেহেতু লিঙ্ক পেয়েছেন, তার মানে আপনি গ্রুপে তাহলে আসছেন, আপনি আচ্ছা আচ্ছা ওস্তাদ জি। লিঙ্ক তো গ্রুপ থেকে নিয়েছেন, তাই না? হ্যাঁ 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 তার মানে আপনি এখন ক্লাসের গ্রুপে বুঝেছি। আছেন। জি জি জি। শব্দ কারোর সাথে শনাক্ত না হয়ে একেবারে নিজের স্বার্থ প্রকাশ করে তাকে, যেমন কলম, কিতাব। ওস্তাদ জি একটা প্রশ্ন, যেমন আপনার এই যে পার্টিকেলটা বোঝার জন্য যদি এমন হয় যে ওইটার সাথে প্রশ্ন, এই যে আপনি লিখছেন এখানে, ওইটাই বোঝা যাচ্ছে যে পার্টিকেলটা যখন একটা ওয়ার্ড আমরা শুনবো ওইটার সাথে প্রশ্ন, কি, কখন, কোথা থেকে, কি দ্বারা, এইগুলা প্রশ্ন আসতে পারে, তখন বুঝতে হবে এটা পার্টিকেল, তাই না ওস্তাদ জি? বুঝি, আপনি কি বলেন আবার? আমি বললাম যে পার্টিকেলটা ভালো মতো বুঝতে গেলে, অব্যয় যেটা আর কি, ওইটা বুঝতে গেলে ওইটা একটা ওয়ার্ড থাকলো, তখন ওইটার সাথে যদি আমি প্রশ্ন করে উত্তর পাই, যেমন কখন, কি দ্বারা, কি জন্য, এইসব প্রশ্ন করে উত্তর পারলে বুঝবো যে এটা হলো পার্টিকেল ওয়ার্ড, তাই না? করে এবং তার প্রতি হয়, এটা এমন হয়। কারোর সাথে আপা শনাক্ত আমি বলবো ইনশাল্লাহ, হ্যাঁ, এটা আমি বলবো আচ্ছা, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আমি গ্রুপ অলরেডি আপনি স্লাইডটা দিয়ে দিয়েছি, খেয়াল করেন। তাহলে এখানে আমি একটু জাস্ট শেষ করি। এখন কথা হচ্ছে যে বললেন স্যার ঠিক আছে, এসিম ফেল হরফ, তাহলে এসিম বলা হয় নাউনকে, ভার্ব বলা হয় ফেলকে, আর হরফ বলা হয় পার্টিকেলকে, ঠিক আছে? পার্টিকেল। পার্টিকেল। আচ্ছা, এখন আর নতুন করে পড়া দিব না, আপনি এটা প্র্যাকটিস করবেন। এখন কিছু এসিমের কিছু আলামত আছে, দেখে আসবেন ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো, ঠিক আছে? আগামী এতটুকু রোববার, তাই না ওস্তাদ জি? রোজ রোববারে হয়? না, আবার মঙ্গলবারে হবে। রবি মঙ্গল বৃহস্পতি, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি, আমাকে একটু বলবেন কখন কখন, আমি রুটিনটা একটু লিখে নিই। প্রতি আমি বাংলাদেশ এত শুনে আমাদের ক্লাসটা 7টা থেকে একটু আমার সাড়ে আচ্ছা, 7টাতেই করতে হবে, আমি কারণ আমি ইউএসএ থাকি হুজুর, আমার টাইমটা আমি বুঝতে পারি না ঠিক মতো। আপা কোথায় থাকেন? ইউএসএ? আমি ইউএসএ, জি। আর আপা আপনাদের সকাল 9টায়, আজকে 9টা 9টায় আমাদের পাইছি, জি। যেহেতু বিকাল জি, জি থার্সডেতেও আপা, 9টায়। জি। আচ্ছা, এখন ইনশাল্লাহ। আমরা যাচ্ছি আর কি, আমাদের বাংলাদেশের মাগরিবের সময় হয়ে যায়, অনেকে আসতে দেরি ও, হয়ে যায়, আমি চাচ্ছিলাম ক্লাসটা আধা ঘন্টা লেট করবো নাকি 8টা দিয়ে শুরু করবো, সেটা জানতে চাচ্ছিলাম। ওস্তাদ জি ইয়া না, আজকে যে টাইমে শুরু করেছেন ওই এই টাইমে সময় শুরু করলে করেন। ভালো হবে, যে ওস্তাদ জি সময় এই করলে টাইমে শুরু আপনার করেন। সাতটাই সুবিধা। ভালো হবে স্যার, 7টায় রাখবেন। জি 7টায় রাখবেন ওস্তাদ জি। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা আমি 7টা আসলে হলে এখন আমাদের তো আচ্ছা 9টায়। আপনারা ডিসকাশন করেন, আপনারা ডিসকাশন করে আমি একটু হোস্ট করতে যাচ্ছি, কাকে হোস্ট করবো? ল্যাপটপ কার কাছে আছে? হয় স্যার 7টা আছে আমার 15তে কাছে রাখলে মেহনুর স্যার। হোস্ট কাকে করবো আমি? স্যার মেহনুরের আমার কাছে আছে স্যার, আমি মেহনুর। জি একটু সাড়ে মেনুর 7টার আপা, দিকে করলে ভালো হয়, সবাই তো 7টা মাগরিবের পর মেরুনা করে। বাবা, মেরুনা পা। মেরুন খাতুন আপা। 7টা হ্যাঁ, তুমি ভালো পারে। আপা আপনাকে হোস্ট করে দিলাম, আপনি স্লাইডটা শুরু করেন, গ্রুপে স্লাইড দিয়ে ঠিক দিয়েছি, আছে শুরু স্যার। করেন, আপনারা ডিসকাশন করেন। কোনদিন বুঝলেন কত ক্লাসে ডিসকাশন করছিলেন, কেমন লাগছে বলেন তো? লাভ হয়েছে কি হয় ভালো নাই? ভালো লাগছে, আজকেও অনেক করেন, ভালো। আজকেও করেন, কোনো তারা হয় না। মেরুনা পা ভালো বুঝারিয়া আছে। ঠিক আছে আপা। মেরুন স্যার আপা আজানটা শেষ আপনি হোক স্লাইডটা তারপরে শুরু করেন। করতেছি স্যার। আজান শুরু হয়েছে মসজিদে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। নেগেটিভ না তো আমার এখন ক্লাস। কোন আপু আলোচনা করবেন? মেরুনা বু করবে। আজান হচ্ছে, আজান শেষে করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মুখস্থ নেন এগুলো, তাহলে পড়ানি। আপনারা কথা বলেন, সমস্যা নাই, আমি পরে যোগ করছি। সবাই বাংলাদেশে? আপু আমি শুধু বাইরে মনে হয়। কে, আনোয়ার আপু? না, শাহিনা হ্যাঁ, আপু। আমি ও আমি শাহিদ। আনোয়ারাপুর, আমি শ্যামলী, ঢাকার মনসুরাবাদে থাকি। আপু তা আলামত তো সমূহের বাংলাদেশে স্লাইডটা আপু, একটু দেখতে পারি? তবু তো বাংলাদেশে। আমার এই যে টাইম, আমাদের এখন 14 ঘন্টার ডিফারেন্স বাংলাদেশ আর আমাদের। আর আছে দি বাহিরের কেউ আপু, কোন আপু? আপুরা আমি কে আমেরিকা, কোথায় থাকেন আপুরা? তো সবার আমি সাথে আমি আমেরিকার নিউ ইয়র্কে থাকি। আচ্ছা আচ্ছা, আমার চাচাতো বোন নিউ ইয়র্কে থাকে। আর অন্যান্য তাই আপুরা কোথায় থাকেন? আপু আমি ইউকে তে থাকি, লন্ডনে। তো আমার দুই ছেলে ইউকেতে থাকে। আহ দুই ছেলে, এই যে একটু আগে কথা বললাম। তারপরে আপুরা আমি সৌদিতে কোন আপা। আপুটা লন্ডনে? কোন আপু লন্ডনে বললো? আমি আপু, আমি। হাফসা আপু, হাফসা জাহান। জি জি জি। আচ্ছা কোন আচ্ছা, আপু? হাফসা 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 আপু। আপু লন্ডনে থাকেন? জি, লন্ডনে কোথায় থাকেন আপু? ইস্ট লন্ডন। তো ইস্ট লন্ডন মসজিদ আমাদের বাসা থেকে হাইটে গেলে 15 মিনিট। আহ আচ্ছা আচ্ছা। আনোয়ার আপু কি মাঝে মাঝে দেন ছেলেদের কাছে? না, আমার যাওয়া হয় না এখনো। ছেলেরা এখন চেষ্টা করবে নেওয়ার জন্য। আমার তো বয়স হয়ে গেছে বোন, ও হাজবেন্ড মারা গেছেন কয়েক বছর হলো। ও এই আচ্ছা, আপনি সুস্থ করোনা আছেন তো? আছি না, আমার শরীরটা খারাপ যাচ্ছে। গতকালকে মনে হচ্ছিল যে আমার ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিস কন্ট্রোলে, তারপরে কেন জানি আমার হাত পা একদম হয়ে কেমন হচ্ছিল, শরীর ও, খারাপ লাগতেছিল। সকালে এরকম হলো, রাতের তাহলে বেলা এই এরকম দুই হলো। আপু ছাড়া আর আমরা সবাই বাংলাদেশে আছি ইনশাল্লাহ। আহ আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, বাইরে চলে এসেছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি এখন নামাজের টাইম? বাংলাদেশে এখন ইশারে নামাজ এসব আজান দিবে একটু পরে। আজান হচ্ছে। আর আমাদের এখানে আপনারা কি আজানের রানু নামাজ আপু করছেন? কোনখানে? হ্যাঁ আজান শেষ হলো আমার এখানে।
আপা আমি সৌদিতে, আপা আমি বাংলাদেশে না। রুনু আপা রুনা না? ও বোন রানু আপু, রুনু রুনু রুনা আপু, রুনা আপু সৌদিতে, মাশাল্লাহ। জি রুনা আপু আচ্ছা। কেমন ভালো তো? আছেন? নার্গিস আপু কোথায়? নার্গিস আপু কোন নার্গিস আপু? অনেক নার্গিস আপুই তো আছে। আমি নার্গিস আপু, শুধু নার্গিস। আমি কোথায়? বাংলাদেশে আচ্ছা, কোথায় থাকেন আপনি? বাংলাদেশের আমি উত্তরবঙ্গে থাকি। ও কোথায় আচ্ছা আপা? আচ্ছা। উত্তরবঙ্গে কোথায়? তেঁতুলিয়া পঞ্চগড় নাম শুনছেন? হ্যাঁ, ও তার মাঝখানে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। জি, ঠাকুরগাঁও কোথায় বলেন? এটা তেঁতুলিয়া একদম আপনার শেষ সীমানা বাংলাদেশের, নেপালের কাছে যে তেঁতুলিয়া, তার কিছু হ্যাঁ, আগে, তার আগের দিক থেকে। আমরা ওইদিকে একবার ঘুরতে গেছিলাম, বাংলা বান্ধা ঘুরে আসছি। বাংলা ভাষা গেছেন না, আমাদের উপর দিয়ে গেছে। তেঁতুলিয়া পার হয়ে গেছি, ঠাকুরগাঁও পার হয়ে গেছি। ঠাকুরগাঁও আমার আত্মীয় আছে। আচ্ছা আচ্ছা, ঠাকুরগাঁও আমি শহরে থাকি। কোথায় আত্মীয় আছে? রানী শঙ্কর। ও কথা শুনতে পাচ্ছেন? আপনি কে আপুরা বলছেন? আমি মেহনত বলছিলাম। মেহরানা কোথায়? আমি ফ্যামিলি ঢাকায়, আর আমি থাকি বগুড়ায়, দেশের বাড়ি ও চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা, তাহলে তো চিনবেন, ঠাকুরগাঁও দিয়ে আসলে চিনবেন। কথা বলতেছিস না কেন? আনমিউট হ। আমরা ঠাকুরের মধ্যে থাকি, করতে পারেন। কেউ চিনে না তো, ওই যে নতুন আনমিউট হ। কি অবস্থা তোর? শরীরের কি অবস্থা? কেমন আছোস? কারে বলে? যাকে বলতেছিস সে হচ্ছে আনমিউট হচ্ছে না। এখন যার দরকার এখন মিউট হয়ে আমি কথা বলেন। আমি সবাইকে এখন unmute- একটা কাজের কাজ করছেন হ্যাঁ। আপা, ভালো কাজ করছেন, সবাইকে আনমিউট করে দিচ্ছেন। থ্যাংক ইউ। এবার আপা কথা বলেন। রেকর্ড হচ্ছে কিন্তু। হ্যাঁ, স্টপ। এটা কিন্তু রেকর্ড হচ্ছে। এখন হলো আমরা কথা বলি, হ্যাঁ, পড়ি আসেন। কালিমা আজকে পড়াইছে না স্যার? কালিমা মানে ওয়ার্ড, ইংরেজিতে, বাংলায় কিন্তু শব্দ। আমাদের মানুষের মুখ থেকে যে ওয়ার্ডটা বের হয়, হওয়া প্রত্যেকটা অর্থবোধক শব্দকে কালিমা বলে। ঠিক আছে? মানুষের মুখ থেকে বের হওয়া প্রত্যেক অর্থবোধক শব্দকে কালিমা বলে আরবিতে। আরবিতে কালিমা হয়েছে 3 প্রকার, মানে ওয়ার্ড। বাংলায় যেমন হলো না 5 প্রকার আছে না, নাও সরি ইংরেজিতে নাউন, প্রোনাউন, ভার্ব, বাংলায় হলো বিশেষণ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। কিন্তু আরবিতে হচ্ছে আপনার হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে ইসিম, একটা হচ্ছে ফেইল, আর একটা হচ্ছে হরফ। ইসিম মানে বিশেষ্য বা নাউন, আর ফেইল মানে ভার্ব আছে, আর হলো বাদ বাকি যা আছে ওগুলো সবই হচ্ছে হরফ, পার্টিকুলার মধ্যে পড়বে। এই আপনার হচ্ছে ইসিম হচ্ছে, এখন হলো ডেফিনেশনটা স্যার দিয়ে দিয়েছে যে সুন্দর করে। আমি হলো প্রথম দিকে জয়েন হয়নি, আমি ভাবছি 7:30টায় শুরু হবে, 7:30টায় জয়েন হয়ে দেখি স্যার তো তখন পড়াইছে। যাই হোক, আগের গুলোই মনে হয় রিভিউ করেছিল। এই শব্দ, হ্যাঁ, নাউন হচ্ছে যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয় এককভাবে অর্থ প্রকাশ করতে পারে, এটা তো আমরা মোটামুটি জানি, সেটাকেই তাহলে নাউন বলে। কিন্তু আরবিতে যেমন হলো, মানে আরবি অক্ষরগুলো চিনার উপায়, যেমন কালামুন, শেষে আপনার ইয়া থাকবে, পেশ থাকবে। হ্যাঁ, এটাকে যখনই দেখবেন পেশ আছে তখনই বুঝবেন এটা হচ্ছে ইসিম। কালামুন, কুরাসাতুন, কিতাবুন, ইনসানুন, তারপরে হচ্ছে মাসুদান, তারপরে শাহিদুন, শাহিদান মানে শাহিদ, এরকম থাকবে, তখন এটাকে বুঝবেন হলো ইসিম বা মানে পেশ যুক্ত থাকতে হবে শেষে। পেশ যুক্ত থাকবে, হ্যাঁ, মানে কোনো কিছুর নামকে যেটা আমরা নাউন বলি সেটাই হচ্ছে ইসিম। ওইটা মূল শব্দ, তাই না আপু? এটা হলে কি আপা যে, না আমি একটু বলি, এটা হলে কি যে কোনো জিনিসটা আপনি সরাসরি অর্থ বুঝতে পারবেন, সরাসরি মানে বলার সঙ্গে সঙ্গে। যেন আমরা খাওয়াটা সরাসরি অর্থ বোঝা যায়। এই যে শাহেদ, একজনের নাম সরাসরি অর্থ বোঝা যাচ্ছে, এটা সরাসরি যেটা অর্থ বোঝা যাবে এটাই হলো কি এসএম। আর এসএমটার ভিতরে যদি কাল নির্ণয় করা থাকে, ওই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটার যে কোনো একটা যদি নির্ণয় করা থাকে তাহলে বুঝবেন এটা ফেল। হ্যাঁ, আর হরফুন যেটা, এটা তো হলে কি ওই যে মানে সরাসরি নিজের কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এটা অর্থ প্রকাশ করতে হলে কারো না কারো সাপোর্ট লাগবে। ওই যেমন প্রিপজিশন, তারপরে কনজাংশন আছে না, এগুলো ওই যেগুলো আছে আপনার হ্যাঁ, হলো ওই যে স্যার বলে না নাউন ওই যে আর ভার্ব বাদে যে কয়টা আছে ওগুলো সবই হলো এক কথা হচ্ছে হরফ।
অন্যের সাহায্য ছাড়া অর্থ হ্যাঁ, প্রকাশ যখন সে হয় না। অর্থ প্রকাশ করতে পারে না। যেমন আচ্ছা, মানে বি দিয়ে একটা উদাহরণ হচ্ছে যেমন বিসমিল্লাহ, ঠিক আছে। বি মানে সাথে, ইসেম মানে তারপরে লি জন্যে, মিন থেকে। তো মিন দিয়ে শুধু কি খালি একটা কোনো অর্থ হচ্ছে, ওর সাথে যেমন বললো না মিন হলো, আজকে উদাহরণ দিল না ইনসান, মিন মিন জি, হ্যাঁ মিন কিতাবিন। মিন কিতাবিন কিতাব সেরকম। তারপরে মিন ইল্লা কিতাব ইল্লা দিকে, এই হলো হ্যাঁ, আপনার ইন্না হরফ। মাসজিদা। যে ইলাল মসজিদি মানে ইলাল ইলাল, ওই মসজিদে, যে আল মসজিদের আছে দিকে, মানে হ্যাঁ মসজিদের দিকে, মসজিদের দিকে, মসজিদের বুঝাইছে ও কিন্তু এখানে। ইলা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ইলা আচ্ছা, ইলা ইলা ইল্লা না। এখন এইটুক হলো। আরেকজন ইলা। বলেন যে হলো কালিমার কাকে বলে, কালিমা কয় প্রকার, একজন বলেন, আরেকজন তখন ইসিম বলেন, আর একজন ফেল বলেন, আর হরফ বলেন। তাহলে এটা হলো আপু স্ক্রিনটা ফুল দেখা যাচ্ছে না, স্ক্রিনটা অর্ধেক দেখা যাচ্ছে আমার একটু মোবাইলে। বড় করে দেন। অর্ধেকই দিয়েছি। আগে প্রথমে কালিমা বলেন, মানে ফুল স্ক্রিন দিলে নিচের দিকে তো হয়ে যাচ্ছে। না না না, ওই যে পাশে পাশে কেটে গেছে। মানুষের মুখ থেকে বের না, হলে আমি পুরাটা কালিমা। আচ্ছা, আমি পুরাটাই দেখতে পাচ্ছি। একটু বড় আমরা কিন্তু পুরাটা দেখতে মানে পাচ্ছি। ফাইলটা ডাউনলোড করে বের জাস্ট হওয়া ওপেন করছি, প্রত্যেক দেখা যাচ্ছে। অর্থবোধক শব্দকেই বলে কালিমা কালিমা। কালিমা 3 প্রকার। আচ্ছা বলতেছে আপু করে একজন, বলেন, ঠিক আছে একজন একজন করে বললেই ভালো হবে, আচ্ছা, সবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকবে। বলেন তাহলে। তো বলেন আপু। বলেন আপনারা। না বলবো, কালিমা 3 প্রকার: ইসেম, ফেইল, আর ইসেম হচ্ছে বিশেষ্য, যে কোনো কি অর্থবোধক শব্দ হচ্ছে নাকি নাউন। অর্থাৎ না, কোনো প্রথমে বলেন যে বিশেষ্য। কালেমা কাকে কালেমাটা বলতে কি বুঝছেন আপনি, কালেমা কালিমা বলেছে, কাকে বলে? কিন্তু থেকে আপনারা শব্দ কথা বের হয়, বলছিলেন তো এই জন্য। ওটা বলছি। কালিমা আছে মানুষের মুখ থেকে যে শব্দ অর্থবোধক শব্দ বের হয় সেটাই কালিমা। কালিমা 3: ইসম, ফেল, আর এটা হচ্ছে আর আপু একটু হ্যান্ড রেজ করতে পারলে ভালো হয়, হ্যান্ড রেজ হ্যান্ড করলে রাইজ ভালো করেন, হয় হ্যাঁ, বলে। তাহলে আমি মিউট করে দিই সবকে। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড রেজ করলে সবাই বলতে পারবে, শুনতে পারবে। হ্যান্ড রাইজ করেন তাই, হ্যাঁ। এবার শাহিনা খান বলেন, আনমিউট করে আপনি নিজে নিজেই কথা বলেন। শাহিনা, শাহিনা আপু বলেন। মেহনুর আপুর হ্যাঁ একসঙ্গে সবাই বলে আবার থাইমে গেছে তো সবাই চুপ। হ্যাঁ, হ্যাঁ শাহিনা হ্যাঁ, আপু বলেন, শাহিনা আপু বলেন। যে জি, হ্যান্ড রাইজ আমি করতে হারাই বলবে। গেছিলাম। জি, আমি বলবো এখন। আমি হারাই গেছিলাম, বুঝছেন? হ্যাঁ, না কোনটা বুঝছি, বলবো? হ্যাঁ। আমি তো কোনটা হ্যাঁ, বলবো? হারাই গেছেন। জি, শাহিনা আপু বলেন, বাদ বাকি আপু থাকেন। কোনটা বলবো আপু আমি? আপনি হলো বলেন, 3 প্রকার বলে ফেলেছে, এখন আপনি ইসিম বলতে কি বুঝেছেন ইসিমটা সেটা কি বলেন। আপু, এটা বলেন। আচ্ছা, ইসিমটা কি? ইসম হলো নাউন, কোন অর্থবোধক কোনো কিছু শব্দকেই না আপনার ইসম বলে। যেমন কলম, বই, কিতাবুন, তারপরে আপনার কালামুন, আবু তারপরে আপনাকে এটাও বলতে হবে একক ভাবে অর্থ প্রকাশ। ও আচ্ছা আচ্ছা, যে বা কোনো শব্দ কিছুর নামকেই হলো নাউন বলে বা ইসিম বলে, এইভাবে। কোনো কিছুর নামকেই ইসম বলে। হুম, আবার আপনার একক শব্দ এককভাবে অর্থবোধক সে হলে অর্থ প্রকাশ সেটা, করতে পারে। জি, কারোর সাথে ওইটাই সম্পৃক্ত না হয়ে। কারোর সাথে সংযুক্ত না হয়ে। জি জি, এইটা। আর আহ ক্রিয়াকে আমি বলবো না অন্যজন বলবে? কামরুন বলেন, হ্যাঁ, ফেইল বলেন। কামরুন হাত রেজ করছেন, বলেন। কামরুন আছেন? শোনা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, কামরুন পরে। পারভিন খাদিজা জি, বলেন। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ বলেন, আমি ফেল, ফেইলটা ফেল বলেন। হলো ক্রিয়া। হুম তাহলে প্রথম কালিমাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ইসেম, ফেল, হরফ। হুম তাহলে ইসেমটা তো বলা হয়েছে, সেটা হলো বিশেষ্য। আর এখন আমি বলবো ফেল, তাই না? জি আপু। ফেল হইলো ক্রিয়া, যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে একভাবে অর্থ প্রকাশ করতে পারে। তবে তবে এটা ইসিম থেকে আলাদা, কি জন্য? এটা কি করতে হবে, কোন একটা কালের সাথে সম্পৃক্ত থাকবে, কোন একটা কালের সাথে সম্পৃক্ত থাকবে, সেটাই হলো ফেল। যে কোনো এক কাল পাওয়া যাবে। আচ্ছা, যে যেকোনো এক কালের সাথে এটা সম্পৃক্ত থাকবে, হয় বর্তমান কাল, নতুবা ভবিষ্যৎ কাল, নতুবা অতীত কাল। আমি একটু হ্যাঁ, এখানে হলো যেমন ইংরেজিতে 3 কাল,
কিন্তু আরবিতে হচ্ছে দুইটা কাল পাওয়া যাবে। হ্যাঁ, আরবিতে তাই হচ্ছে একটা হলো অতীত আর একটা হচ্ছে অনাতীত। অতীত হয়েছে আপনার ফার্স্ট আর অনাতীত হয়েছে আপনার হলো প্রেজেন্ট অথবা ফিউচার প্রেজেন্ট। একটা ফর্ম। আচ্ছা আচ্ছা, গুড। জি, ওটা স্যার তাহলে পড়াবে, কিন্তু জেনে রাখেন যাই হোক। হ্যাঁ ঠিক আছে। জি, তাহলে অতীত কাল কিন্তু তাহলে আরবিতে দুইটা, একটা হলো অতীত আর একটা হলো অনাতীত, তাই না? অনাতীত, হ্যাঁ বাংলায়। ও, আচ্ছা, সুন্দর তো। জি, অতীতের তবে ওয়াটা আপনার বাদ দিয়ে ফিউচার দিলে না, অনাতীত, বাদ এটা দিলে অতীত ফিউচার। হয়ে গেল। আপু, আরবিতে কি বলে কালবিটাকে? যে মানে যেটা বর্তমান না সেটা হলো অনাতীত নাকি? হ্যাঁ, একটা অতীত হচ্ছে আর অনাতীত। পাস্ট অতীত, একটা পাস্টকে আলাদা করে ফেলেন, আর হলো প্রেজেন্ট অথবা ফিউচার, এই দুটো না, আমি কালকে। আরবিটা জানতে চাইছি। আরবিটা। আরবিতে জি। ভুলে গেছি আমি। আরবি মাদি আর মুজারে মুদারে আরে হইলো আরবিতে আপনার, হলো মাদি আর মুদারে, হলো সরি, হ্যাঁ একটা ভুলে মাদি গেছি। মুদুরি নাকি মুদারে। আপু? মুদারে হইলো ইয়ে মাদি হয়েছে মুদুরি। আপনার হলো প্রেজেন্ট এবং অতীত। ফিউচার। আরবি হচ্ছে ভবিষ্যৎ কাল, আপনারা অনেক past কিছু tense। জানেন, আমি তো কিছু জানি না। আর মুদুরি হচ্ছে বর্তমান এবং যে ফিউচার। জানেন না সে শুরু থেকে শুনেন, তাহলে দেখবেন ভালো হবে জি, আপনার জন্য। তাই না আপু? মাদি আর মুদুরি না? হ্যাঁ, মাদি মুদারে আমি বললাম না, ভুলে গেছি। মাদি হচ্ছে পাস্ট, আর মাদি হয়েছে মুদুরি, ফার্স্ট, আর মুদারে হ্যাঁ, হচ্ছে মুদুরি হচ্ছে বর্তমান এবং অথবা এই ভবিষ্যৎ। শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে তিনটা কাল একেবারে আছে আপু, অর্থ প্রকাশ আরবিতে করতে তিনটা পারে। কাল। পারফেক্ট আর তবে এই ইমপারফেক্ট। শব্দের মধ্যে তিন কালের কোন এক কাল পাওয়া যায়, হ্যাঁ, যেমন এবার হরফটা বলেন, কে হ্যান্ড রেজ করছে দেখি। হরফ, পার্টিকেল। কামরুন তো হাত উঠে কোথায় চলে গেছে। নার্গিস আপু বলেন আপনি। আমি হরফ। বলবো, হ্যাঁ, হ্যাঁ, যে শব্দ শব্দ কারোর সাথে কারোর সম্পৃক্ত। সাথে সম্পৃক্ত হওয়া আর ছাড়া যার অর্থ হলো প্রকাশ বলা হয়ে করতে গেছে, পারে না। খাদিজা আপু হাত নামাই করলেন তাইলে। আচ্ছা, জি, আচ্ছা, হার্ব হচ্ছে অব্যয়, যে হুম, শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। যেমন সাথে, তারা এগুলা কারোর সাথে আরেকটা শব্দের সাথে আরেকটা সাথে হুম, কি অর্থ প্রকাশ করে, এটাকেই বলে হার্ব বা অব্যয় very good. বা মাশাআল্লাহ। পার্টিকেল। পড়াইছি, কম পড়াইছি, স্যার কি নামাজে মনে হয় চলে গেছে। হ্যাঁ, নামাজে যাবে তো। আদান হয়েছে। এখন কি ক্লাস হবে? এটা শেষ হলো, তারপরে কি? না কেন, অন্য আপুরা পড়েন, তাহলে পড়া হয়ে যাবে। আরেকজন, হ্যাঁ বলতে থাকেন, আরেকজন বলেন, একজন একজন করে শিখিয়ে। আপনাদের সাথে যে সাথে আপু আমাদের প্রেজেন্ট আছেন বলেন, হ্যাঁ আনমিউট করে আছে সব বুঝতে। আমি রুনা তো আপু হাত তো উঠাই জানে। নাই, আর আকলিমা আপু আছেন। আমি তো হাত আমি উঠাইছিলাম। বলবো হাতটা হ্যাঁ, মনে আপনি হয় আমার কামরুন হয়ে হাত গেছে। উঠাইছিলেন, কামরুন নাই। আনোয়ারা আক্তার না, বলেন। হ্যাঁ, হ্যাঁ আমি হাত উঠাইছিলাম। হাত উঠাইছেন, বলেন আনোয়ারা আপু। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির আপু, কালিমা থেকে আসসালামু বলেন আলাইকুম। আপনি। কালেমা মানে আপনার এটাকে কি বলে? শব্দ, কালেমা তুন, এটা হলো কালিমা মিন শব্দ। শব্দ। শব্দকে, কালেমা অর্থ শব্দ। হুম, এই কালিমাকে আমরা 3 ভাগে ভাগ করি। কালিমাকে 3 ভাগে ভাগ করি। হ্যাঁ, কালিমার আমাদের definition-টা মানুষের মুখ থেকে এই যে, অর্থবোধক যে শব্দ বের হয় সেটাকে কালিমা বলে। কালিমা 3 প্রকার। বাংলা, ইংরেজি, আরবিতে হলো ইসম, ফেল, হরফ। আর বাংলা হলো বিশেষ্য, ক্রিয়া, অব্যয়, নাউন, ভার্ব, পার্টিকেল। আর ইসিমটা হলো কোনো কিছুর নামমাত্রই, এই কোনো কিছুর নামকে ইসিম বলা হয়। এককভাবে অর্থ প্রকাশ করতে পারে। যে মানে শব্দ যেটা বললে আপনি এককভাবে সরাসরি কারোর অর্থ সাথে বুঝবেন। সরাসরি অর্থ প্রকাশ করতে পারে। যেমন কেতাবুন, হ্যাঁ, কলামুন, মাসজিদুন। এটা হয়েছে আপু আমার? হ্যাঁ, মাশাআল্লাহ। আর আর হলো পরেরটা কি? ফেল। যে যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে এককভাবে অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে কালের প্রকাশ পায়, যে 3টা কালে যে কোনো একটা কাল প্রকাশ পায়, সেটাকে বলে ফেল। ভেরি গুড। হয়েছে আপু? হ্যাঁ, হয়েছে? হ্যাঁ সুন্দর হচ্ছে, বলেন। আর আপনার হরফুন, অব্যয়, পার্টিকেল, যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হলো ফেল। যেমন ইলা, মিন,
লি বি ঠিক হয়েছে আপু? এটা বি, হ্যাঁ, বি ভেরি গুড। আমি নিজের থেকে বলেছি, যেরকম বুঝেছি সেরকম হ্যাঁ, বলেছি। এইভাবে ঠিকই আছে। এটা তো শুনতে হয়েছে আপু আপু আমি তো ভুলে যাই, আমাদের ব্রেনটা একবার হয়ে গেছিল, জানা জিনিসও ভুলে যাই। সবাই ভুলে যায় আপু, এটা মনে থাকে না। হ্যাঁ আপু, বলেন, আনোয়ার আপু হাত উঠে দেন, লিপিকা আপু বলেন। জি, হাতটা আসসালামু আমি আলাইকুম। করে ফেলি। আপু, কালেমা হচ্ছে হাতটা মানুষের মুখ থেকে বের হওয়া, মানুষের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই কালিমা বলে। যেমন ভাত, চাট। এখন চাটের তো কোনো অর্থ নাই, কিন্তু ভাতের অর্থ আছে। খাওয়া, টাওয়া, টাওয়ার অর্থ নাই, কিন্তু খাওয়ার অর্থ আছে, এরকম আর কি। অর্থবোধক শব্দগুলোকে কালিমা বলে। এখন কালিমা 3 প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম হচ্ছে যে শব্দগুলা অন্য শব্দের সাথে সম্পৃক্ত না হয়ে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, তাকে ইসমুন বলে। আম, যেমন কলম, খাওয়া ইত্যাদি। তারপরে আপু, ফেল খাওয়াটা হবে না, হচ্ছে এখানে খাওয়াটা ভার, ফেল হয়ে যাবে। আপনার হলো কাজ হ্যাঁ, কাজ নাম হবে, যেমন গাছের নাম, তারপর শহর, ঢাকা শহর, তারপরে কালামন, বই, আপু খাতা, মানুষের নাম, আপু এগুলো হচ্ছে সব হিসাব না দিছে। জি খাওয়াটা আপু, আমি উত্তর দিতে বলবো, আমি তারপরে বলি। তারপর হ্যাঁ, হচ্ছিল বলেন। ফেল হচ্ছে আহ ফেল নামাজ। হচ্ছে কাজ, যে শব্দ অন্যের সাথে সম্পৃক্ত না হয়ে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু তার সাথে টাইম মেনশন করা থাকে, হুম, তাকে কালের ফেল বলে। কালের হ্যাঁ জি। কোনো আর একটা যেটা টাইম যে শব্দ অন্যের সাথে সম্পৃক্ত না হয়ে অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আহ হরফ বলে। যেমন ইলা, বি, সাথে। সাথে বললে তো কোনো কিছু বোঝা যায় না, কিন্তু কোনো কিছুর সাথে এইভাবে আর কি অর্থটা প্রকাশ করে। আচ্ছা, খাওয়াটা তো ইসমুন না, কিন্তু এই যে ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। ওগুলো তো হলো আরো ডিটেলসে, নতুন গুলা বুঝবে না, এই জন্য এখন ওইটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এই আপুরা কি এই কোর্সটা আরেকবার করছিলেন? না, এই খাওয়াটা কোর্সটা তো আপু নাউন, এই কাজ খেয়েছি এই সেটা কাজটা আগে তখন শুরু আপনার হয়েছিল তো, ভার হয়ে 1 মাস যাবে। হয়েছিল। ওটা তো আপনার খেয়েছি কোনো তখন আপনার খেয়েছি, ভার হয়ে কোনো যাবে। এক কালের এক কাল বুঝাচ্ছে না না। হ্যাঁ 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 হ্যাঁ, খেয়েছি খাওয়াটা নাউন, আর যখন এটাকে আপনার রূপান্তর করা হবে যে খেয়েছি, তখন সেটা হবে ভার্বের আকারে চলে যাবে। হুম, হ্যাঁ, সময় চলে আসবে, কালের সময়। কালের সময় এটা যেহেতু কাল এসে গেছে, বা খাইবো, খাইবে, খাবো, হুম, খাবো খাবো বর্তমান, খেয়েছি বর্তমান। ভবিষ্যৎ। হুম, এইটা আপু আমি একটা কথা বলি। বলেন প্লিজ। বলেন। এটা হলো আমার কাছে নোট যেটা আছে, এটা ফেব্রুয়ারির 11 তারিখে একটা ক্লাস ছিল, সেইটাতে আমি আপনার ছিলাম তো ওখানে। জি ধ্বনি, ওইটাতে ধ্বনি, মাপকাঠি এইগুলা বলছে ওখানে। কালিমার কথা যেটা উস্তাদ জি পড়াছেন, ওইটা আপনার ইসমের মধ্যে বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম থাকবে। ফেলের মধ্যে আসবে ভার্ব এবং অ্যাডভার্ব। ভার্বের মধ্যে আসবে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এইগুলা দিয়েই 3টা কাল হয়েছে। এটা কি আমার নোট কি ঠিক আছে আপু? হ্যাঁ হ্যাঁ, ঠিক সঠিক। আছে সব হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ 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 আচ্ছা, আপু, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের একটু পাঠিয়ে এটা দিন কোন আপু, আপু আমাদের বলতেছেন, হোয়াটসঅ্যাপে সুবিনা পাঠিয়ে আপু? দিন। আচ্ছা, আমি তাহলে এটাতে ছবি তুলে পাঠিয়ে দেবো না। আমি যখন জি বলে আমি রাফ করি, পরে আমার একটা খাতা আছে আপনার এই ক্লাসের জন্য, ওইটা আমি নোট করি। আমি তো সবসময় ঢুকতে পারি না আপু, আমি কিন্তু মাঝে মধ্যেই হসপিটালে থাকি, অনেকদিন ক্লাসে আসি নাই। কোন আমার আপু আমার বলছেন? ডিসেম্বরে জি কোন আপু বলছেন? শাহিনা আপু। সাইদা? শাইনা আপু শাহিনা, কোথায় আছেন আপু? আমি ইউএসএ তে থাকি, কিন্তু আমি অনেক অসুস্থ। আমি ক্লাসে যোগ দিতে পারি না, ওই জন্য আমি অনেক খারাপ ফিল করি। আমার ওমরায় গেছিলাম, ওমরার থেকে এসে 6 দিন আইসিইউ তে থাকতে হচ্ছে। নিউমোনিয়া হয়ে খারাপ অবস্থা হয়েছিল। এই দেখেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি এখন আবার নিউমোনিয়াতে, আমার এখন জ্বর, আমার লাঙে সব ইনফেকশন হয়ে গেছে। আমার দয়া করে আপু সুস্থ করে দেখ, আল্লাহ সহজ করে আপনি দেখ। কি কিন্তু ফেব্রুয়ারি আমি মাসে খুব ছিলেন আপু? এর মধ্যে থাকতে চাই, কিন্তু আমি শুধু হসপিটালে বেশি থাকতে হয় আমাকে। আর 10টা সার্জারি হয়েছে আমার অলরেডি। আপনি ফেব্রুয়ারি ওহো, মাসে শুরু করছিলেন না?
জি ওহো, শাহিনা আপু, আপনি আপনি কোথায় থাকেন? ইউএসএ আমি বাবা। ইউএসএ আমেরিকাতে আছি। ইউএসএ তে? আরে আপু, এত অসুস্থ হয়ে আমি গেলেন, দেশে আল্লাহ যেতে পারি না তো, আমার সুস্থ করে দোয়া দেখ, করি প্লেন আপু, মিশে। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, সুস্থ জি, করে দেখ। দোয়া করেন। সহজ করে দেখ। অসুস্থতাও নিয়ামত, আল্লাহ গুনাহ জি মাফ এটাই। জি করেন, আল্লাহ ভালোবেসেই আলহামদুলিল্লাহ, অসুখ দেয়। আমি কোনো সময় খারাপ মনে করি না। আমি ওই যে আইয়ুব আলাইহিস সালামের যে জীবনী পড়েছি, আমি বলি আল্লাহ তুমি আমাকে অনেক বড় নিয়ামত দিয়েছো। এখনো আমার গায়ে জ্বর, স্টেরয়েড চলছে, তাও জ্বর যাচ্ছে না। হুম। আপনাদের এখানে তো অনেক সুবিধা আছে আপু চেক আপের। অনেক বাংলাদেশের চেক আপ তো বেশি ভয়াবহ লাগে ভাই। হম আপু, এখানে ডাক্তাররা ডেকে ডেকে নিয়ে যায় পারলে, আর ডাক্তাররা বাইরে এসে আপু রোগীকে হাত ধরে নিয়ে যায়। অনেক রেসপেক্ট এখানে। আপু ওই যে হ্যাঁ, চেক আমাদের দেশে তো তো অবস্থা। ডাক্তার দেখানো এগুলো তো হয়েছে। ওই যে আপনি সূরা ফাতিহার সাথে আর জি, রহমানটা পড়ি সবসময়, প্রতিদিন পড়াটা খাইয়েন। কি কি তিন বলবো, সূরা কুল আর ফাতিহার সাথে? 3 কুল জি আর ওই যে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে জি, এই না না, ওই পানিটা যে খাবেন। জি জি, শেফার আচ্ছা কথা যেটা আসছে, শেফার কথা যেটা আসছে সেটা সূরা ফাতিহার সাথে ফাতিহা, শুধু আর সূরা রহমান। ফাতিহা। সূরা ফাতিহার ফাতিহা। সাথে আর আচ্ছা রহমান দিয়ে দিতে। আচ্ছা, পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবো ইনশাল্লাহ। এটা শেফার আয়াত। সেফারায় ইনশাল্লাহ আরেকটা আছে আপনার, শরীরটা মুছে দিবেন 2 হাত দিয়ে, ফু দিয়ে জি 2 হাত দিয়ে পুরো শরীরটা আগে মাথা, তারপর 2 হাত, তারপর পুরো বডি। আচ্ছা আপু, আমি আচ্ছা অনেকই আপু, অসুস্থ থাকি। আমিও তো আপু অসুস্থ থাকি। আচ্ছা আমি আপু, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। অবশ্যই। ওই যে কালকে জি দেখলাম আমাদের গ্রুপে দেওয়া আছে, কি জানি কি আপু জানি ইউকে থেকে, উনি কি তাজবিদুল কোরআন পড়ায়, এরকম একটা লিংক দেখলাম আসলো। জি হালিমা আপু, আপা, জি আপু, হালিমা আপা, ওটা হালিমা খুবই সুন্দর ক্লাস এই মারদানা ছিল। লিঙ্কে আপু। পড়েন, এই কালকে আমি লিঙ্কে অ্যাটেন্ড পড়েন। করতে পারি নাই, কালকে আমি অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা, কোন আপু? মারদানা আপু তাই না? হালিমা আপু কি আমেরিকা থেকে পড়ায়? জি জি জি, হ্যাঁ আর আমাদের ওস্তাদ কোথা থেকে পড়ায়? বাংলাদেশ থেকে না? বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাঙ্গাইল ও, টাঙ্গাইল। টাঙ্গাইল না, থেকে আমিও পড়ায়। কালকে হালিমা আপুর ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, আমি তখন হসপিটালে ছিলাম। ও, ওটা হালিমা পাবো আপু কি কি করে? অনেক আগে থেকে পড়ায় আপনাদের? হালিমা আপু অনেক ভালো পড়ায়, অনেক ভালো মনে হয় 6 পড়াচ্ছে মাস উনি। ধরে পড়াচ্ছে। ও আচ্ছা ওইটা আচ্ছা ক্লাস আচ্ছা। করেছে আচ্ছা আচ্ছা, সিবিএসই দিয়ে, এখন ওইটা নিজে কখন এখন পাবো? পড়াচ্ছে। ক্লাসটা 9টা যে 9টা পাই নাই। 9টা না না না, বাংলাদেশ ক্লাসটা টাইম পাই 9টা। নাই তো। ক্লাসটা তো কালকে এই আমি লিঙ্ক, এই মিস লিঙ্কেই হয়েছে। পড়ায়, এই লিঙ্কে পড়ায়, মিসিংটা এই পাবো লিঙ্কে কি আমরা করে? আসছি, সেই লিঙ্কে পড়ায়। জি 9টা থেকে আপু, শুরু। না 9টা থেকে তো শুরু। গতকালকে পড়তে পারিনি, খুব অসুস্থ ছিলাম তো, পড়তে পারি না। সেটা আর মিসিং আর হয়ে আপু গেছে, আরেকটু সেটা কথা পাবো কি জিজ্ঞাসা করি, করে? আমি তো একেবারে নতুন, আসলে এখানে সিস্টেমটা কি? আমরা যে আমি খালি, লিঙ্ক, হ্যাঁ আমি তো খালি ওনাকে ফোন, যে ওস্তাদের ফোন করে ওনার এটা পাইছিলাম আমি বোধহয় কোথায়, ফেসবুকে সম্ভবত। হুম। তো সেখান থেকে আপনাকে ওনার হ্যাঁ, তারপরে ওনাকে ফোন দিছে আমি, তারপরে উনি আমাকে লিংক পাঠিয়েছে, কিন্তু আমি সিস্টেম তো জানি না কি রেজিস্ট্রেশন বা কি আসে বিষয়, এসব ব্যাপারে যদি একটু বলতেন কেউ যারা কি জানেন। আপনি কি জানতে চাচ্ছেন সিস্টেম বলতে? স্যার কিভাবে করবো? আজকে কি ক্লাস হবে আর? না স্যার আমি শেষ তো করতে। কোনো রেজিস্ট্রেশন করি না, এখানে কি রেজিস্ট্রেশন করতে হয় আপু? আমি না তো না, করিনি। আমরা তো লিঙ্ক পাইছি আপু, ঢুকে গেছি, তখন স্যার জি আমাদেরকে জি অ্যাটেন্ড করে নিয়েছে। এখন ওই যে হাদিয়ার কথা বলতেছি তো, জি হাদিয়ার জি, মাসে ঠিক মাসে আছে। আপনি যদি আপনাদের সামর্থ্য থাকে, ওস্তাদ বলছে আমার যাদের সামর্থ্য থাকবে তারা দিবে প্রতি মাসে বা প্রথম সপ্তাহে বা প্রথমের দিকে 1000 করে, যারা পারবে না তারা দিবে না। যার যতটুকু পারে আর কি, হ্যাঁ যতটুকু যে যতটুকু ইনশাল্লাহ পারে ইনশাল্লাহ। সারতে। হ্যাঁ, আর ও আচ্ছা, কোন এক আপু সেটাই। জানি বলছিল যে আমার ইচ্ছা আছে প্রবল করার, কিন্তু আমি আমার কাছে টাকা নেই, তার কারণ হাজবেন্ড পছন্দ করে না করা, আমার হাজবেন্ড আমাকে টাকা দিবে না, তখন বলছে যে আপনি এমনি করেন, আর যারা ও দেয় আচ্ছা আচ্ছা, তারা দিবে। জি ঠিক আছে। হ্যাঁ উনি কষ্ট করছেন, আমরা যারা পারি তারা দিয়ে দিবো ইনশাল্লাহ। হ্যাঁ দিয়ে সেটাই পড়লে তো যাচ্ছে। ভালো লাগে আপু, একটা মনের একটা স্যাটিসফ্যাকশন হ্যাঁ আসে। হ্যাঁ, অবশ্যই। মাসের প্রথমের দিকে প্রথম সপ্তাহে দিই। এই ক্লাসটা আচ্ছা আপু, প্রায় শুরু হয়েছে। ওই যে লিঙ্কটা ওই যে কতদিন আপন, কতদিন করে আপু এই ক্লাস কোর্সটা করতে কতদিন লাগবে, কত মাস লাগবে? 36টা ক্লাস আমাদের উপর নির্ভর করবে, আমরা যদি পারবো তাহলে আগাবে, না পারলে আগাবে না। 36টা ক্লাসে উনি এটা কমপ্লিট করবে ইনশাল্লাহ। জি জি জি, এই কোর্সটা আচ্ছা, যতদিন লাগে।
আপনারা যারা আগে করছিলেন কতদিন আগে মিনিমাম একটা আমাকে আমরা যদি মনে হয় ফেব্রুয়ারি, আমি মনে হয় ফেব্রুয়ারিতে শুনছি, এই আপু সালের এই ফেব্রুয়ারিতে। আপু আমি আপনার নামটা আমি কি? ঢুকছিলাম জানুয়ারিতে, জানুয়ারির 22 তারিখে প্রথম ক্লাস হয়েছিল। তাহলে ঠিক আছে, জানার হ্যাঁ। জি, নার্গিস ওটা আপু ওই কি প্রথম ছিল একবার কি করছিলেন? ক্লাসে আরবি হয়ে ভাষা। যায়, অনেকে দুইবার করে করে তারপরে না বুঝতে পারে, প্রথমবার তো না না, একটু আমাদের রমজান মাসের জন্য আমাদের বন্ধ দিয়েছে, বুঝছেন? আমার হ্যাঁ, আবার নার্গিস রমজানের আপু পরে ক্লাস। আপনি জি, করছিলেন 2 মাস আরেকটা এর আগের ক্লাসগুলো আপনি করছিলেন হ্যাঁ নার্গিস করছি, আপু? এই ক্লাসগুলো করছি আমি। আহ, ও রমজান খুব মাসের কঠিন জন্য বন্ধ। নাকি আপু? না, আমিও এটা করছি আপা এই ক্লাসগুলা। সহজ থেকে একটু কঠিন যাবে, একটু তো জানতে হবে আরো বেশি যখন গভীরে। এখন আমরা যেরকম আলোচনা করি এরকম আলোচনা করে নিলেই ভালো হবে, হ্যাঁ, আমরা না না, বুঝতে অত পারবো। কঠিন না, আমার কাছে সহজেই মনে হয়। যে ওই আস্তে আস্তে প্রথম তো একটু ক্লাসে আগাইতে ছিল, হবে। উস্তাদজি বলছিলেন আরবি ভাষার 4টা রকম: ব্যাকরণ বিজ্ঞান, রূপবিদ্যা, স্বরবিদ্যা, হ্যাঁ হ্যাঁ, অলংকার শাস্ত্র, হুম, তাই না? জি জি জি। আমার নোটগুলা ঠিক আচ্ছা, আছে, স্বরবিদ্যাটা এমনি এই বাংলাটাকে বিশ্লেষণ করলে কি আছে? স্বর মানে কি? এই যে আমরা যেটা পড়তেছি এটা স্বরবিদ্যা। জি। আমাদেরকে স্বর 2টা চারটা, তো 4টার মধ্যে 2টা পড়াচ্ছে, একটা ওই যে বিজ্ঞান, রূপবিদ্যা বিজ্ঞান, আর স্বরবিদ্যা। না তো বুঝলাম, না না, বুঝতে রূপবিদ্যাটা হলো পারলাম না কি আপার কথাটা, শব্দের রূপ। আপার কথাটা বুঝতে পারলাম না, যে এখন আমরা যে পড়তেছি এটা কি স্বরবিদ্যা? না, এটা রূপবিদ্যা, মনে হয় 2টা ব্যাকরণ। একসঙ্গে আছে, 2টার সঙ্গে 2টা আপনার জড়িত আছে। স্বরবিদ্যাটা স্বরবিদ্যাটা হচ্ছে যেটা, ওইটা তাজবিদ। ওইটা হলো তাজউইদ, তাজউইদ তাজবিদ। যেটা। হ্যাঁ, হ্যাঁ, আর তাজবিদ। এখানে আমি লিখে রাখছি এলম তাজউইদ। আচ্ছা তার আচ্ছা। মানে স্বরবিদ্যা হলো আপনার হলো তাজবিদ, মানে যেটা নাকি আরবি, মানে আরবি পড়ার জন্য যেটা পড়ার জরুরি, পড়ার গ্রামার জানা, সৌন্দর্য ওইটা। বৃদ্ধি করে, যেটা পড়ার সৌন্দর্য ওই বৃদ্ধি যে করে, ওইটা হলো ওই যে মা স্বরবিদ্যা। তার যেগুলা মা, তারপর জি আপনার ওই জি যে জি। কোথা থেকে যেগুলো উচ্চারিত হয় শব্দগুলি, যেমন সেগুলা মাখরাজ আছে না, মাখরাজ যেগুলো মাখরাজ, মাখরাজ না, মাখরাজ দুল আর না এগুলো। মাত, হ্যাঁ, মাখরাজ দুল প্লাস না। মাত। ওই যে আপনার অ্যারাবিক ইয়াটা আছে যে গ্রামারটা, আচ্ছা এটা তো আপু, এখন বেসিক কি গ্রামার। ক্লাস আছে উস্তাদের? আর নাই, স্যার তো কিছু এটা চলে। বললো না। আচ্ছা না, আপু, আমি আমরা তো এই কোর্স দেখলাম করার 8টা আমরা এই থেকে কোর্স 9টা করার পরে একটা আপনারা ক্লাস কেউ আছে। বলতে চাইলে একটু বলেন, দিয়ে হলো নামাজ আমরা পড়ি। শেষ করে দিই। হ্যাঁ, নামাজ আছে। আমি একবার না বলি। বলেন। না, আজকে রুটিনে তো পাঠালে আছে আমাদের আবার, বলেন। কালিমা। রুটিনে তো আছে 9টা পর্যন্ত ক্লাস। শুনেন, গোড়া কালিমা। থেকে বলেন। কাল হরকত যেটা ওস্তাদজি এরাবের ক্লাস থেকে শেষ বলেন। করার আগে সবাই কথা বলতেছিল, তো এই জন্য উনিও বের হয়ে গেল। সেদিনও একটু গেছে টাইম আমাদেরকে দিতে দিয়ে। হবে। হ্যাঁ, ওস্তাদদের সাথে আমরা যখন সবাই স্টুডেন্ট, আমরা তো ওনার থেকে শেখার চেষ্টা করবো, কথা কম বলার চেষ্টা করবো, তাহলে আরো বেশি হ্যাঁ, শিখতে পারবো। নাই। না না আপা, স্যার নামাজ পড়তে গেছে সম্ভবত, আর হলে গিয়ে আরেকটা ক্লাস হবে যেটা হলে গিয়ে মদিনারি ডায়ার। ওইটা হয়তো এখনো শুরু হয়নি, আমাদের গ্রামারটি একটু আগাই না, আপু তারপর হয়তো হ্যাঁ, শুরু এটা করবো, অথবা বুঝলে তো আজকেও আপু করতে পারে, আমরা হয়ে তো জানি গেছে। না। রুনু আপু ওটা হবে না, ওটা করবে না, আগে এই গ্রামারটা কম আগায় নিবি। হ্যাঁ আরেকটা ক্লাস আজকে হবে। রুনু আপু 6টা, কথা এমনি তো বলছে না, 6। কি আনছো কিছু? মানুষের মুখ থেকে বের হওয়া প্রত্যেকটি এবার অর্থবোধক বলছি যে শব্দকে এবার ওয়ার্ড একটা বা অন্য কালিমা বলে। ইয়ে করা। কালিমা প্রথমে 3 প্রকার: ইসম, ফেল আর হরফ। ইসমটা হলো যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে একেবারে অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ সোজা কথা, যে একটা শব্দ যখন আমরা বলবো তখন এটা যদি সরাসরি অর্থ দেয় সেটাই হবে ইসম। আর ফেল হলো যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত না হয়ে একেবারে অর্থ প্রকাশ করতে পারে, তবে সেটা কোনো একটি কালের সাথে সম্পৃক্ত থাকবে, সেটা হলো ফেল। আর হরফ হলো যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত ছাড়া অর্থ প্রকাশ করতে পারেই না, সেটা হলো হরফ। এরকমই তো নাকি? হ্যাঁ, তো আমি উদাহরণগুলো বলি নেই, বলা উচিত ছিল। পালা। বলেন, গত ক্লাসের ক্লাস, যেমন এরা বলতে কি বুঝেছিলেন এটা বলেন। এরা কি জবর জের পেশের কথা? হ্যাঁ, হ্যাঁ, জবর জের পেশ। বয়স হচ্ছে তো একটু পুরোপুরি মনে থাকবে না, মুখস্থ করতে পারি না, কিন্তু বুঝলে হয়তো একটু পারি এরকম। এহরাবটা আপু হলো শুধু আপনার কোন শব্দের শেষে, জবরজের পেশকে তো হারকাত বলে, হ্যাঁ, শব্দের শেষ আপনি অক্ষরের বলেন। অবস্থাকে শব্দের এরা শেষের বলে। কথাটা তখন, হ্যাঁ, জি পরিবর্তনকে মানে
এরাব বলে শব্দের যেমন শেষ উপরে যেমন পরে। আপনার আমরা জবর আসছে শব্দের আলিফ থেকে শেষের অবস্থা যেটা জি জি অবস্থান যেটা যেমন সাধারণ অবস্থায় যেটা থাকবে সেটা হবে শেষ অক্ষরের আপনার পরিবর্তনটাই আপনার হলো এরাব। পেশ যুক্ত হ্যাঁ এরাব জি। আচ্ছা সাধারণত শব্দের শেষে কি থাকবে? আপনার দম্মা থাকবে বা এটাকে কি জানি বলে এটা হলো রফন। দুই প্রকার, একটা রফা হচ্ছে রফা এরাবিল বলে হরকত আর এরাবিল হরফ। জি এরাবিল হরকত আর এরাবিল হরফ। জি হরকত হচ্ছে এরাবিল জবর হরকত জের পেশ আর হরফ হচ্ছে আলিফ ও ইয়া। আলিফ ওয়া ইয়া। আচ্ছা আলিফ ওয়া ইয়ার কি এটা তো ইয়া দেয় নাই তাই না? উদাহরণ কি দিছিল আপু? দিছে না আলিফ কোথা দেয় থেকে না। আসলো? ওইটাও যে বলছেন জবর আসছে আলিফ থেকে জের আসছে ইয়া থেকে আর আপনার পেশ আসছে ওয়া থেকে পেশকে রফা করলে যে শব্দের উদাহরণটা কি শেষে দিছিল? উদাহরণটা তো আপনার খালি হরকতের উদাহরণ গুলোই তো আসছে, কিন্তু এই আপনার হরফের উদাহরণ গুলা কি ওস্তাদ দিছিল? উদাহরণ গুলা ওগুলো মনে সামনে হয় না। দিবে আপা, যেটুক শিখাইছে শুধু ওটুকি আপাতত মনে রাখেন, না, কেন হরফের উদাহরণ দেয়নি পর্যায়ক্রমে আপু। শিখাচ্ছে। হরফের উদাহরণ দেয়নি, হ্যাঁ হরফের তো এখন হরফের দেয় না, উদাহরণ। ওগুলো দিবে সামনে। সামনে দিবি। আচ্ছা, আচ্ছা জি ল্যাপটপ জি কার না কাছে আছে? উদাহরণ দেয় স্লাইড না টেক্সট নিচে উদাহরণ নামানো দেন না যাবে? আমি তো মেহরুল মোবাইল দিয়ে আপার করছি। গতকালকে স্লাইড শো করতে ভালো করে ওনাদেরকে দেখান, যেটা ওই যে মানে যে হ্যাঁ, এরাবটা যেখানে কি। ওনাদের সমস্যা হচ্ছে ওইখানে ওনার বার করলে হয়তো বুঝতে পারবে। হ্যাঁ বুঝতে পারবে। এরাব জিনিসটা হচ্ছে কি আপা, আসলে মানে অবস্থানটা শব্দের শেষ অক্ষরে যে পরিবর্তনটা আসে যে পরিবর্তন পেশের মাধ্যমে, ওইটাকে এরাব পরিবর্তন বলতেছে। ওইটাই মেহরুল আরব আপা বের জি করেন। এরাবিল হরফ আর এরাবিল হরকত। আপাতত আমাদেরকে আরব হরকতের মাধ্যমে শিখাইছে, এখন হরফ শিখাই নাই। ধরেন আমরা আগের শিখছি, আমাদেরটা বাদ, ওগুলো পুরাই বাদ। নতুন করে স্যার যেটুকু শিখাবে আমরা শুধু ওটুকুই শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপু বলেন এরা বিল এরাবিল হরফ আর এরাবিল এরাবিল হরকত। হরকত এরাবিল হার। হার দেখা জি যাচ্ছে স্লাইড? জি, হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। একটু উপরে উঠান। উপরে উঠাবে না, নিচে এরা নামাবে। হ্যাঁ হ্যাঁ, মানে স্লাইডটা উপরের দিক গেলেই তো নিচের দিকে নামবে। এই যে আসছে। এই যে, হরফ হলো উপায়। আলিফ ওয়া ইয়া আর হ্যাঁ, হরকত হলো আলিফ জবর জের ও পেশ ইয়া, এটা জবর হচ্ছে জের এরাবিল পেশ হরফ। যেমন আর এখানে আপনার হরফ বুঝাচ্ছে হয়েছে যে আলিফ ও ইয়া। দুই পেজ দুই জবর দুই জের দুই পেজ দিয়ে এখানে উদাহরণটা টানছে, কিন্তু ওই যে আলিফ ওয়া ইয়াও এটার কিন্তু উদাহরণ আসে নাই এটা তাই না? পরে দিবি আপু, পরে দিবি, পরে দিবি। জি বুঝছি হ্যাঁ। আপু ওই যে এইটাই আছে আমার কাছে আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক আর এটা তো ওই যে বলছে যদি আল আসে দিবে আপনার মনে করেন যে হ্যাঁ উদাহরণ হলো কাউকে দিতে দিতে আবার থেমে গেছিল, যেমন মুসলিমুনা মুসলিমিনা জি আর জি জি থেমে মাইনে জি এইটুকুন ইয়ে দিয়ে থেমে লাস্টের গেছিল নুন হলে উনি উঠাই দিবে, উঠাই দিয়ে লাস্টে ওয়াও আলিফ আর ইয়া থাকবে, তখন সেটার একটা উদাহরণ দেবে। ঠিক জি 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 ওই পর্যন্ত আসে না এখন আর আমরা এখানে হরকতে আমরা আর কি শিখলাম? আমরা শিখলাম মুসলিমুন মুসলিমান আর মুসলিমিন। হ্যাঁ হ্যাঁ মুসলিম তারপরে আমরা এখানে আল যুক্ত হলে হবে মুসলিমু আল নির্দিষ্ট মুসলিমু। আর অনির্দিষ্ট মারিফার না খেরা আর হইলে নির্দিষ্ট হলে আপু। নির্দিষ্ট হয়ে যাবে, আর হলো আল মুসলমান কি না থাকলে মুসলমান কি তানবিন যুক্ত হলে অনির্দিষ্ট। হ্যাঁ তখন ইয়ে আর অনির্দিষ্ট। এখানের অর্থ যুক্ত দিবে তখন আর কি এটা একটা একটা চলে যাবে তাই না? হ্যাঁ একটি বা একজন। আমি দেখাচ্ছি নেক্সট স্লাইড। এটা কোন শব্দে আল আসলে তানবিন হবে না, আর তানবিন হলে আল হবে না। আল আল হবে না হবে জি আর না যখনই জি আলযুক্ত শব্দটা আসবে তখন ওটা নির্দিষ্ট হয়ে যাবে, তখন ওটা অর্থটা হবে বাংলাতে টি টিকা, বাটা। ইংরেজিতে দা এর অর্থ। হ্যাঁ নির্দিষ্ট অর্থে যেটা বোঝায় যায় আর কি সেটা হ্যাঁ হবে। যেমন জি আল জি কিতাব। আর যখন তানবিন যুক্ত শব্দ আসবে তখন অনির্দিষ্ট একটি বা একজনের অর্থ আসবে, যেমন হলো কিতাবুন মুসলিম এরকম, তখন জি একটি বই একজন মুসলিম এরকম। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। আর জি হচ্ছে আরেকটা সূত্র দিছিল যে ৩ নম্বর সূত্র, যে জন্মগতভাবেই আপনার হইলো এই একটা অনির্দিষ্ট শব্দ একটা শব্দ থাকবে। হ্যাঁ আর পেশ যুক্ত হবে। তবে জবর বা জের যখন আসবে তখন অবশ্যই এর পিছনে কেউ না কেউ কন্ট্রোল করে, তাই কন্ট্রোলার থাকবে যে তাকে জি জবর বা জের দিচ্ছে। যেমন আজকে পড়ালো না ইন্না কিতাবুন, জি জি এরকম। আর হ্যাঁ যখন ধরেন পেজ যুক্ত হচ্ছে কিতাবুন একটি বই, এটা জন্মগত ভাবে দেখেন কিতাবুনের এই যে পেজ দুইটা আছে না, এটা হলো আপনার জি অনির্দিষ্ট একটি বই। তাহলে আল কিতাবু যখন হচ্ছে তখন ওই যে আপনার আবার নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এই হলো তিনটা আপনার হলো সূত্র।
এটা এখানে হলো আপনার জন্মগত জন্মগত ভাবে আসছে এটা জন্মগত বলতে কিতাবুন বোঝাইছে স্বাভাবিক কিতাবুন অবস্থা। হ্যাঁ হ্যাঁ আর স্বাভাবিক যখনই ওই এটা জবর এবং নিয়েই হলো যেমন কিতাবুন জের সাইয়্যারা। হবে তখন বুঝতে হবে যে এর পিছনে কোনো কন্ট্রোলার আছে। আপু আর ওই দেখেন যে এটা আবার হলো আবার ইসিমে চলে গেছে, কিতাবুন কালামুন হ্যাঁ, হ্যাঁ, মজার ব্যাপার না? কিতাবুন একটি হ্যাঁ বই। চলে গেছে ইসিমে চলে গেছে হ্যাঁ একটি বই বইটা তো ইসিমি হ্যাঁ, বই ইসিম, কলম ইসিম, একটা গাড়ি গাড়ি। এই যে হ্যাঁ 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 মেহনুর আপা, হ্যাঁ সব আপাদেরকে জিগান যে এই পর্যন্ত হ্যাঁ, বোঝে এ নাই পর্যন্ত এমন কোনো বুঝছেন আপায় কিনা আসেন কেউ, কিনা। কোনো কিছু আপু ওই ডাউট যে আছে কিনা? যে আপু ওই যে জবর ওই ওই ইয়াটা একটু খোলেন তো, যে তার জবর ইয়াটা তারপর আলিফ ওয়াও ইয়াটা এটা একটু বুঝান তো। এরাবের কথা বলতেছে মনে এরাবের হয়। বিবরণটা বলি। জবর আপনার আলিফ থেকে কিভাবে আসছে, ও যে বললো না। আপু আমি লিভ নেই, হ্যাঁ আমার একটু প্রয়োজন আছে। নেন, ওকে। জের আপনার আপু ইয়া থেকে বের হয় আর পেশ হয়েছে, যেমন পেশ উ। না এটা বুঝেছি আপু, এরপরে আরেকটা আছে না যে ওয়াওটা ওই নিচে যেটা, আপু হ্যাঁ আরেকটু স্লাইডটা নিচে এগুলো নামানোর বলে কথা নেন, বল। মারফু মানসুব আর মাজরুর। হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে আমাদের, নাইলে সমস্যা হবে বুঝতে। আপু মারফু হয়েছে আমিও আপনার বের পেশ। হলাম। আচ্ছা আপু আপু, বের হব, হ্যাঁ হ্যাঁ, ক্লাস আছে না, আর ক্লাস আচ্ছা নাই? মনে হয় না স্যার তো। মনে হয় নাই। আচ্ছা ওই যে সূত্র এক, ওইটা আপু সূত্র এক এটা এরাবের এটা, হ্যাঁ হ্যাঁ ওয়াহেদ জমা, তারপরে এটা কি মুকাসসির। এগুলি পরে শিখাইবে আপা, এগুলি ওয়াহিদ আমাদেরকে জমা এখনো ধরে মুকাসসির নাই এগুলো বুঝছেন। বুঝায়নি, হ্যাঁ এটা বুঝাবে, জাস্ট উনি লিখে রাখছে। ওয়াহিদ হলে এক বচন, জামা দ্বিবচন, মুকাসসির হলো ইয়া এরাব কোনটা, এরাব কোনটা বললো না স্যার? এরাব তো এই যে জবর পেশ। এরাব তো আপনার শব্দের শেষ অক্ষরের পরিবর্তনটা এরাব। যেমন হলো যে ও মুসলিমুন একটা পেশ, আবার হ্যাঁ যখন হ্যাঁ খবর দিচ্ছেন মুসলিমান হয়ে গেল, আবার যখন জের দিচ্ছেন মুসলিমিন হয়ে গেল। এই এই যে যে নিচে আছে। এটাকে এই যে জবর জের পেশ, এই যে এরাবি আচ্ছা আপু মনে হয় এভাবে বললে বুঝতে পারবে। ওই যে মুসলিমুন এর ভিতরে এরাব কোনটা আপু বলেন তো, যে আপু হ্যাঁ বোঝেন নাই। ওই যে দুই পেশটা, হ্যাঁ শব্দের হ্যাঁ শেষ হ্যাঁ, অক্ষরে কি শব্দের শব্দের আছে? শেষ শেষ এটা, অক্ষরের ইয়াটা অবস্থানটা হ্যাঁ হ্যাঁ ওইটাই পরিবর্তন পরিবর্তনটা। আসবে। ওই যে হ্যাঁ তার জন্য আসবে ওই যে কি জানি আরেকটা ওই যে কি লাগাইতে হবে বললো। মারফু, এটা ওইটা হচ্ছে হ্যাঁ আপু মানসুব ওই আর মাজরুর। যদি দম্মাতাইন থাকে তাহলে তো ওইটা ওইভাবেই থাকবে। আর জবর আর পেশ যখন জবর আর জের যখন আসবে তখন বুঝতে হবে যে সামনে কোনো ইয়া আছে, কন্ট্রোলার আছে। জি, যে এটাই হচ্ছে এরাব। এটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, জবর যে থাকলেই সেটা আপনার ওই কন্ট্রোলার থাকবে, আর পেশ থাকলে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, এই মানে যে এটা জন্মগত এটা ভাবে স্বাভাবিক। এটা। না 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 ওই যে দুই পেশ তখন আমার ধরেন দুই পেশ আছে তখন এক পেশ কিভাবে করব? ও ওইটা হচ্ছে আল মুসলিম, আল 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 দিয়ে। মুসলিমও আল যখন দিয়া, থাকবে। হ্যাঁ হ্যাঁ আল আল যখন থাকবে, আল থাকলে আসবে, একটা পেশ যখন থাকবে। আল আসবে তখন একটা হবে। হ্যাঁ আর মুসলিমান যখন এটার ইয়েটা কি হবে, কিভাবে আসবে এখানে, এখানে জের আসবে না কি আসবে এটা তো বুঝতে পারি এটা নাই। কন্ট্রোলার থাকবে। একটা কন্ট্রোলার থাকলে একটা উঠে যাবে, একটা থাকবে। এটার আগে তবে আমাদের কি কন্ট্রোলারটা কি আসতে পারে? ইন্না বি বি মুসলিম, হুম বি মুসলিম মা হবে না মুসলিম, কি হবে মুসলিম এখানে? মা। যদি সামনে আল না আসে তাহলে আপনার দুই জবর দুই যে দুই পেশ হইতে পারে, কিন্তু যদি আল আসে কখনই আপনার দুই জবর দুই পেশ দুই জবর হবে না। হ্যাঁ না না মাথায় রাখবেন। কিন্তু ওই তবে যে প্রথম জেটটা শোনেন আপা, প্রথম বোঝাচ্ছে যে, স্বাভাবিক অবস্থায় তো পেশ যুক্ত আছে, তাই না? এটা হ্যাঁ স্বাভাবিক, হ্যাঁ আপনার ধরে রাখেন। আপু যখন এগুলো যে আরো আছে, যেমন মুসলমান, এটা তো কর্তা, যে একজন মুসলিম, মুসলিমান মানে তখন কর্ম হয়ে যাচ্ছে, মুসলমানকে মুসলিম মানে হ্যাঁ মুসলমানের তখন মাজরুর মুসলমানে হচ্ছে, ঠিক আছে? মুসলমানে হ্যাঁ এই যে মান আর মিন হইতে গেলে সামনে একটা কন্ট্রোলার আসবে, আর যেটা আসে সে কন্ট্রোলার হইতে আসবে হতে আমরা তাহলে মিনটা বের করতে হলো, হবে। যেমন হলো বলে না বিলালকে, আর এটা হচ্ছে বিলালের বাড়ি, আর বিলালে এটা বিলালকে ও সে দেখেছে জেটটা বাড়ি। আসলে আপু জেটটা আসলে র হবে, আর র আর একটা হবে, হ্যাঁ র আর হ্যাঁ হবে। আর জবর 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 আসলে থাকলে আসলে কে কে হবে, কে কে হবে। অর্থ, কে হ্যাঁ হবে, এই তো আপু এখন মনে থাকবে আপু, হ্যাঁ, জবর থাকলে মানে কে। সেটা হবে জবর থাকলে কে থাকবে, আর কে যে থাকলে হইলে র গায়ের হবে। অর্থ থাকবে, হ্যাঁ।
গ্রস বয়স এই 18। হ্যাঁ, আর এটা মুসলমানকে, মানে এটা হচ্ছে একজন মুসলমান, ঠিক আছে। এটা কি এটাকে জওয়ানি বোঝাচ্ছে? জামান মুকাসসির সারে ভাবে লিখছে। ওইটা আপু সিঙ্গুলার মানসুব আর প্লুরালে চলে মাজরুর যাবে। কর্ম আর সম্বন্ধ, হ্যাঁ। মেহরুদ আচ্ছা আপা, এই যে কামরুন আপার হাতটা নামায় ফেলান, এটার জন্য দেখতে অসুবিধা হচ্ছে তো। আমরুন আপা যে কই গেছে? মানে আজকে ক্লাস আর হবে না, 9টা আছে বেজে আছে যাচ্ছে। আছে আছে হাত নামা একটু পান খাইতে গেছে, বুঝছেন। আপু ক্লাস কি আছে আজকে? এখন না আবার না, হবে? এমন না হয়েছে না আপু ওই মোটামুটি ক্লাসটা হবে না বুঝছে। তো। না না না, এটা নেয়ার পরে আরেকটা ক্লাস হবে না, কি জানি ওই যে দুইটা ক্লাস অ্যারাবিক করছি। ক্লাসটা তো ওটা হবে না, আগে এইটা আগায় নিবি, এই গ্রামারটা আগে আগে নিবি। আচ্ছা, তো আমরা লিভ নিয়ে আজকের নিই ক্লাস আপু। কি আবার আমরা ওপেন লিভ নিয়ে করবো নিই নাকি? সবাই। আপা, স্যার কি হ্যাঁ বলছে আছে। হবে না? স্যার কি হ্যাঁ বলছে? বলছে তো, বলছে তো। বলছে হবে না? হ্যাঁ আজকে হবে না সেটা বলেনি, কিন্তু বলছে যে গ্রামার ক্লাসটা আগে আগায় নিয়ে তারপর ধরেন অ্যারাবিক গ্রামারটা। ও, তা তো 9টা বেজেই যাচ্ছে, তার হবে না মনে হয়। তারা না কি হবে আপু? না তো। আসসালামু আলাইকুম। আর আমরা লিভ নিয়ে নিই আপু। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম বলবেন রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ।